চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দর নগরীর নামে পরিচিত এই শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও চিত্তাকর্ষক স্থানের জন্যও এই জেলা বিখ্যাত। 2017 সালে শহরের জনসংখ্যা ছিল 87 লক্ষের বেশি। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মাঝখানে কর্ণফুলী নদীর তীরে এই শহরটি অবস্থিত। মানব সভ্যতায় ঘেরা এই শহরের গুণের শেষ নেই, বলে কই শেষ করা মুশকিল। পাহাড়ের চূড়া কিংবা গাছের মগডাল থেকে ধরে ব্রিজের সীমান্ত সবই চোখ ধাঁধানো সৌন্দর্যে ঘেরা। রাস্তাঘাট উন্নয়নের সীমানায় পৌঁছে এক অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে। চট্টগ্রাম এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার শখ অরুর ক্লাস 7 থেকে। অনেকবারই আসতে চেয়েছে, তবে তন্ময় মুখের উপর না করে দিয়েছে। যেহেতু তন্ময় না বলেছে তার মানে না। চাচ্ছু, বড়মা কেউ তাকে আর রাজি করাতে পারেনি অরুকে নিতে। এভাবে পরিবারের সঙ্গে যে ফ্যামিলি ট্যুরে যাবে সেটাও সম্ভব হয়ে ওঠেনি। সকলেই ব্যস্ত ব্যস্ত এবং সর্বদাই ব্যস্ত। ছোটখাটো ফ্যামিলি পিকনিক 2 বছরে একবার হয়ে থাকে, তাও অরু দীপ্তর জোড়াজুড়িতে। সেখানে ফ্যামিলি ট্যুরে যাবার স্বপ্ন দেখাটা এক প্রকার বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। 3 ঘন্টা 45 মিনিট গাড়ি চলেছে এক টানে। তন্ময়ের সঙ্গে এতক্ষণ একা থাকা এই প্রথম অরুর, এবং সে হাড়ে হাড়ে পস্তাচ্ছে। একটা মানুষ এতটা গম্ভীর কিভাবে হতে পারে? নিজ থেকে একটি কথাও বলছে না। অরু কথা বললে জবাব দিচ্ছে 2-1 শব্দে। চুপচাপ থাকার মেয়ে তো অরু নয়। সে জোরপূর্বক আজাইরা প্যাচাল পেরে যাচ্ছে। একসময় তন্ময় ধমকের সুরে চুপ থাকতে বলেছে। রেগে অরু এতক্ষণ যাবৎ চুপ রইল, কিন্তু এখন আর পারছে না। পেট গুলিয়ে আসছে কথার প্যাচ লেগে। ইনিয়ে বিনিয়ে ডাকলো, তন্ময় ভাই, এই যে। তন্ময় মাথা না ঘুরিয়ে গভীর স্বরে বলল, হুম। আর কতক্ষণ? 2-1 ঘন্টা। এখনো 2 ঘন্টা? আমার কোমর ব্যথা করছে, একটু থামাবেন রেস্ট নেবার জন্য? না। একটু প্লিজ। তন্ময়ের জবাব এলো না। অরু হাত ঘড়িতে নজর দিল 8:30। ভীষণ ক্ষুধা পেয়েছে। অগোচরে পেট চেপে ধরল। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়চ্ছে মনে হচ্ছে। লাঞ্চ বক্স কি খুলবে? পাষাণ তন্ময় একটু জিজ্ঞেসও করছে না। খিদে পেয়েছে নাকি, বোরিং লাগছে নাকি, খারাপ লাগছে নাকি, এতটা জার্নি এক দফায় করিয়ে নিচ্ছে। মায়া দয়া কিছুই নেই লোকটার মধ্যে। হাত ব্যাগে কিছু শুকনো খাবার নিয়ে এসেছে অরু। এগুলো তাকেই দিয়েছে সাবিহা। সেগুলোর মধ্যে যেটা হাতে উঠেছে সেটাই বের করলো। চিপস। চিকেন পুতুলের মতো বয়ামের ঢাকনা খুলে চিপস খসখস আওয়াজে খেতে লাগলো। আর চোখে তন্ময়কে দেখলো। মায়াবতী অরুর মন বিশাল বড়। সে একা খেতে দ্বিধাবোধ করছে, তাই বয়াম এগিয়ে ধরলো। তন্ময় তাকালো অব্দি না, অন্ধকার মুখে নিজের চিপস নিজেই খেলো। এক পর্যায়ে অরুর আবারও মায়া জন্মালো। সে 2 আঙ্গুলে একটা চিপস নিয়ে তন্ময়ের মুখের সামনে ধরলো। একটু লজ্জা অবশ্যই লাগছে, তাতে কি? এভাবেও তন্ময় কখনোই খাবে না এভাবে। অরু তো তাকে বিরক্ত করার জন্যই এসব করছে। অরুকে আশ্চর্যের শেষে পৌঁছে তন্ময় চিপস খেয়ে নিল। নেবার সময় আঙ্গুলে শক্ত একটা কামড়ও বসিয়েছে। স্তব্ধ অরু আঙ্গুল বুকে জড়িয়ে কেঁদে উঠল। চিনচিন ব্যথায় তার রুহু চলে যাবার জোগাড়। অরুর কান্নার শব্দ যেন তন্ময় শুনছে না। সে মুখের চিপসে 2-1টা কামড় মেরে গিলে ফেলেছে। দেখা গেল তন্ময় গাড়ি মাঝপথে থামাতে রাজি হয়নি। আরো 2 ঘন্টা টানা জার্নি করে চট্টগ্রাম বর্ডার ক্রস করেছে। ইতিমধ্যেই তন্ময়ের ম্যানেজার কল করে জানিয়েছে সে চট্টগ্রাম পৌঁছে গিয়েছে। গতকাল হোটেল বুক করে রেখেছিল সে। গাড়ি থেমেছে লালবাজার রেডিসন ব্লুতে। বিলাসবহুল 5 তারকা হোটেল, যার অবস্থান লাল খান বাজার। এই রেডিসন ব্লু চিটাগং বে ভিউ নামেও পরিচিত। এটি চিটাগং বন্দর শহরের অন্যতম 5 তারকা হোটেল এবং বাংলাদেশের দ্বিতীয় 5 তারকা হোটেল।
সর্বমোট 4.18 একর স্থানে এই হোটেল নির্মাণ করা হয়েছে। এখানে 2100 বর্গমিটারের একটি বলরুম রয়েছে, যা অফিসিয়াল সভা সহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি এতে একটা মেজবান হল রয়েছে। এতে 241টি কক্ষের পাশাপাশি 13টি জুনিয়র স্যুট ও 4টি এক্সক্লুসিভ স্যুট রয়েছে। অন্যান্য সুবিধার ক্ষেত্রে সুইমিং পুল, ড্রিঙ্ক বার, রেস্তোরাঁর সুবিধা বিদ্যমান। জনপ্রিয় এই হোটেল নামের দিকে বেশ বিখ্যাত। গাড়ি পার্কিং করতেই ম্যানেজার সুমনকে দেখা গেল। তিনি ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে গাড়ির নাম্বার চিনেই ছুটে এলেন। তার পাশে একজন গার্ড ইশারা করলেন লাগেজ নিতে। গাড়ির ব্যাগ খুলে লাগেজ বের করে নিয়ে দাঁড়িয়েছে। তন্ময় সময় নিয়ে বেরিয়েছে। পরপর ওরও বেরোলো। তার প্রিয় লাগেজ গার্ডের হাতে দেখে ছুটে গেল। ছোট পুতুলের লাগেজ টেনে নিজের হাতে রাখলো। বাকি দুটো লাগেজ নিয়ে দাঁড়ানো গম্ভীর গার্ড নড়ে চড়ে সুমনের দিকে তাকালো। সুমন মুচকি হেসে স্যুটের চাবি দেখালো। সেখানে ছোট অক্ষরে স্যুটের নাম্বার লেখা। সেই অনুযায়ী গার্ড লাগেজ হাতে চলে গেল। ম্যানেজার সুমন চাবি তন্ময়কে দিয়ে বলল, স্যার, হ্যাঁ, মিটিং কাল সন্ধ্যা 7টায় করেছি। ইজ দ্যাট ওকে স্যার? গুড। তাহলে স্যার আমি কি চলে যাব, নাকি খাওয়াটার ব্যবস্থা করে দেব? সমস্যা নেই, আপনি যান, আইল হ্যান্ডেল। তাহলে আসি আরু মামুনি। অরু হেসে মাথা দোলালো। খিদেতে যে পেটে ইঁদুর দৌড়চ্ছে তা সে কাউকে বুঝতে দিবে না। অরু তন্ময়ের পেছনে পেছনে যাবে ভেবে রেখেছে, কিন্তু তাকে অবাক করে সে সেদিনের মতো পুনরায় পিঠের পেছনে হাত দিয়ে তার কাঁধ ধরেছে এবং নিজের সাথে সমান তালে নিয়ে চলেছে। এতে তাদের পাশাপাশি হয়ে ঘনিষ্ঠ হতে হলো। অরু স্পষ্ট তন্ময়ের পারফিউমের ঘ্রাণ শুঁকতে পারছে, মাতাল করা ঘ্রাণ। পিঠে অনুভব করছে তন্ময়ের দানবীয় হাতের স্পর্শ। ছোট লাগেজ টেনে অরু তন্ময়ের বড় পায়ের ধাপে পা মেলাতে পারছে না। এত দ্রুত হাঁটে কেন? এদিকে বিরক্ত হয়ে তন্ময় অরুর হাত টেনে টেনে লাগেজ নিচে নিল। অরুর সঙ্গে সঙ্গে মুখ অন্ধকার করে রাখলো। এমন মুড দেখানোর কি আছে? লিফট ব্যবহার করে তারা নিজেদের স্যুটে চলে গেল। গার্ড দাঁড়িয়ে লাগেজ নিয়ে। তন্ময় চাবি দিয়ে স্যুট খুলে দিতেই লাগেজ ভেতরে নেওয়া হলো। পকেট থেকে কিছু টাকা এগিয়ে দিল গার্ডকে। গার্ড টাকা নিয়ে চলে যাবার জন্য পা বাড়ালো। পুনরায় ফিরে এসে জিজ্ঞেস করলো, স্যার, খাবার ব্যবস্থা করতে সাহায্য করব? ম্যামকে দেখে মনে হচ্ছে তিনি বেশ ক্ষুধার্ত। অরু দ্রুত পেট থেকে হাত সরালো। হতচ্ছাড়া লোক, একদিক নজর চাই কেন? অরু পেট ধরলেই বুঝে নিবে ক্ষুধা পেয়েছে। আশ্চর্য! তন্ময় কিছুক্ষণ অরুকে দেখে নিল। হতাশ গলায় বলল, কল সার্ভিস আছে না? কল করে অর্ডার করে নিব। জি স্যার। গাইড যেতেই দরজা লাগালো তন্ময়। অরু ঘুরে ফিরে স্যুটের ভেতর দেখছে। বড় একটা ফ্ল্যাট বলা যায়, পরিপাটি করে রাখা, সবই রয়েছে চারিপাশে। রান্নাঘর দেওয়া, তার মানে নিচু থেকে রান্না বান্না করার সুযোগ সুবিধা রয়েছে। দুটো মাস্টার বেডরুম আছে, ড্রয়িং রুম রয়েছে, টিভি সেট করা প্রত্যেকটা বেডরুমে, সাথে অ্যাটাচড বাথরুম তো আছেই। অরু আর চোখে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় হাত ঘড়ি খুলছে। যতটুকু তার মনে হচ্ছে, বড় চাচু পই পই করে বলেছে দুটো রুম নিতে। এসে দেখছে স্যুট, বড় স্যুট। একদিক দিয়ে ভালোই হয়েছে, অন্যদিকে খারাপ। ভালো এর জন্য যে ওরু একা একা ভীষণ ভয় পায়। খারাপ কারণ তার এখনই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। মগজে পরিষ্কার গলায় জানান দিচ্ছে তন্ময় আর সে একই ফ্ল্যাটে আছে এবং সম্পূর্ণ একা, কেউ নেই তাদের মধ্যে। বিষয়টি ভাবতেই তার রক্ত চলাচল বন্ধ হবার জোগাড়। সেদিকে যেন তন্ময়ের ধ্যান নেই। সে নিজের লাগেজ টেনে একটা বেডরুমে ঢুকে গেল। অরু ভ্যাবলার মতো দাঁড়িয়ে। পাশের বেডরুমে সে চলে যাবে নাকি? অরু নিজের ছোট লাগেজ টেনে পাশের রুমে ঢুকলো। দরজা লাগিয়ে বড় শ্বাস নিল। জামা কাপড় খুলে ওয়াশরুমে ছুটলো। শরীর ক্লান্ত, একটা গোসল নিলে ভালো লাগবে। গোসল শেষ করে সেলফোন হাতে নিল। পরিবারের অনেকে কল করেছে, অথচ সে দেখেনি। সেলফোন সাইলেন্ট হলো কিভাবে? নাম্বার চেক করতে গিয়ে একটি আননোন নাম্বারে কল পেল, ধরলো না। ফোন পুনরায় সাইলেন্ট করে রুমের দরজা খুলে মাথা বের করলো। তন্ময় ড্রয়িং রুমে দাঁড়িয়ে, উদম শরীর,
শুধু একটা প্যান্ট লুজ করে পড়ে আছে, গলায় তাওয়াল ঝোলানো, এক হাতে চুল মুছতে ব্যস্ত, দ্বিতীয় হাতে কথা বলছে। কথা শুনে বোঝা গেল রাতের খাবার অর্ডার করছে। অরু ফটফট চোখে চেয়ে রইল। তন্ময়ের পিঠ বেয়ে জল গড়িয়ে প্যান্ট ভেদে হাওয়া হয়ে যাচ্ছে। ফর্সা পেশি বহুল পিঠ, চওড়া এবং দীর্ঘ কাঁধ। অরু চোখ ফেরাতে পারছে না। তন্ময় ঘুরতেই চোখাচোখি হলো। অরুর বুক কেঁপে উঠল। দ্রুত দরজা লাগিয়ে ফেললো। এভাবে কাঁপছে কেন বুক? হার্ট অ্যাটাক করে বসবে নাকি? অরু ভয়ে আর বেরোলো না। ঘন্টাখানেক বাদে তন্ময়ের আওয়াজ শোনা গেল। অরুকে ডাকছে। পেট চেপে ধরে থাকা অরু দ্রুত বেরোলো। নিশ্চয়ই খাবার এসেছে। ডাইনিং টেবিলে খাবার রাখা। তন্ময় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কথার ভঙ্গিমায় বুঝতে পারল তন্ময় বড় চাচুর সঙ্গে কথা বলছে। গম্ভীর তার স্বর। চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসলো অরু। প্লেট টেনে দেখলো তার পছন্দের খাবার। ঘ্রাণে পেট ফুলে উঠল তৎক্ষণাৎ। কিছুটা খাবার চামচে নিয়ে মুখে দিল। তখন এক অদ্ভুত বাক্য সে তন্ময়ের মুখ থেকে শুনল। আমি হানিমুনে আসিনি, কাজে এসেছি। এইভাবে প্রেশারাইজ করে ওকে ছুঁড়ে ঢাকা পাঠিয়ে দিব। অরু বিষম খেলো। গলায় খাবার নিয়ে কেশে উঠল। এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিল। তন্ময় তখন কল কেটে অপর পাশের চেয়ার টেনে বসেছে। চুপচাপ নিজের মতো খেতে শুরু করেছে। অরু আর চোখে কয়েকবার তাকালো। জিজ্ঞেস কি করবে কার সাথে কথা বলছিল, কি নিয়ে বলছিল? খাওয়ার এক ফাঁকে এড়িয়ে বিনিয়ে শুধালো। আপনি সকালে কই যাবেন? জবাবদিহি করতে হবে তোর কাছে? তা নয়, মানে? অরু হাঁসফাঁস করলো কিছুক্ষণ, সময় নিয়ে বলল। এমনি। নিস্তব্ধতা চারপাশে। অরু একটু পর আবারও কথা তুলল। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তাই না? তন্ময়ের জবাব নেই। অরু মুখ বাঁকালো। লোকটা কি পাথর নাকি গরু? সে কি বুঝতে পারছে না অরু কি বলতে চাইছে? এত বুদ্ধিমান লোক এতটুকু ইঙ্গিত বুঝতে পারছে না? অদ্ভুত। পেট শান্তি তো দুনিয়া শান্তি বলে কথা আছে। কথাটা যে সত্য আজ তা আবারও প্রমাণিত। পেট ভরে খেয়ে অরু আরাম করে চেয়ারে বসে থাকলো। তন্ময় ইতিমধ্যেই নিজের রুমে চলে গেছে। তন্ময়ের রুম কেমন দেখার বেশ কৌতূহল জাগলো অরুর মনে। সে গুটিসুটি পায়ে দরজার সামনে এলো। দরজা আধ খোলা। উকি দিল। তন্ময় শার্ট খুলছে। আচমকা অরু শুনতে পেল তন্ময়ের গলা। কি এখানে ঘুমাবি? আতঙ্কে অরু ছুটে নিচের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভয়ে বুকের ভেতর ধুকপুক করছে। আরেকটু হলে তো সে মরেই যেত। মাথা না ঘুরিয়ে কিভাবে দেখলো দরজায় অরু? মানুষটা কি চার চোখের অধিকারী? মাথার পেছনে লুকোনো চোখ আছে নাকি? ঘড়ির কাঁটা 12টায়। নিরিবিলি ঘরে একা থেকে অরুর মস্তিষ্ক সম্পূর্ণ জ্যাম। সে পাশের রুমে তন্ময়কে ছাড়া কিছুই ভাবতে পারছে না। এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে দেহে। দরু দরু কাঁপতে থাকা বুকের গতিও নিয়ন্ত্রণে নেই। আজকের অনুভূতি একটু বেশি প্রগাঢ় কি? তন্ময় পাশের রুমে বুঝি তাই? কই তাদের বাড়িতেও তন্ময় আর তার রুম পাশাপাশি। তাহলে ব্যস্ত পায়ে অরু নিজের লাগেজ খুলল। তার একটি বেশ পার্সোনাল ডায়েরি আছে। খুব যত্নে সে তা লুকিয়ে রাখে। নিজেই খুব একটা ধরে না বা অযথা গুপ্ত স্থান থেকে বের করে না। যখন ইচ্ছে হয় মনের কিছু অনুভূতি লেখা দরকার, ঠিক তখনই বের করে। কিন্তু ভুলেও আগের লেখাগুলোতে চোখ বুলোতে চায় না। তার অবশ্য কারণ রয়েছে। ক্লাস 7 থেকে সে এই ডায়েরি লিখছে এবং উঠতি বয়সে এমন অনেক ঘটনা ঘটেছে যা সে ডায়েরিতে লিখে রেখেছে। আবেগে কিসব উদ্ভট অনুভূতি লিখেছে তা বুঝতার হয়ে পড়ার ইচ্ছে অথবা অবস্থা একদম অবশিষ্ট নেই তার মাঝে। এমন নয় যে সে অনেক বুঝতার বা বড় হয়ে গিয়েছে, তবে তখনকার থেকে এখন ভালোই আছে। অরু আজকাল ভাবছে ডায়েরিখানা পুড়িয়ে ফেলবে। এই ডায়েরি কারো হাতে গেলে মান ইজ্জত আর থাকবে বলে মনে হয় না। বিশেষ করে বাড়ির ইয়াং জেনারেশনের হাতে একদম চাওয়া যাবে না। হট্টগোল পড়ে যাবে। অরু মনে ভয় নিয়েও ডায়েরিতে পুনরায় লিখতে বসলো এবং তাকে নিয়েই দেখলো যাকে নিয়ে সচরাচর সে লেখে থাকে, তার তন্ময় ভাই। এত রাতে সেলফোন বেঁচে উঠবে প্রত্যাশা করেনি অরু। স্ক্রিনে মার্জির নাম ভেসে উঠেছে। মেয়েটা এত রাত করে কল করলো হঠাৎ। অরু ডায়েরি রেখে উঠে দাঁড়ালো। বিছানার কোণে বসে কল রিসিভ করলো। ওপাশ হতে মার্জির দুষ্ট হাসির শব্দ শোনা যাচ্ছে।
থেমে থেমে মৃদুস্বরে হাসছে। হাসির শব্দ এতটাই মধুর যে অরুর ঠোঁটেও হাসি ফুটে উঠল। তবুও ধমকের সুরে শুধালো, কি? হানিমুন। কি? দোস্ত একটা গল্প ভেবেছি, গল্পটার নাম হানিমুন। প্লট একদমই টপ নচ, তোকে শোনাবো। দেখি শুনে বলতো এই প্লটে একটা হাই বাজেটের মুভি করা যাবে কিনা। অরুর ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। চিন্তিত সুরে পড়ল, সবই ঠিক আছে, কিন্তু হানিমুন নামটা অ্যাডাল্ট হয়ে গেল না? হোক অ্যাডাল্ট, তারা যদি অ্যাডাল্ট কাজ করতে পারে আমাদের বলতে সমস্যা কোথায়? অরু স্পিচলেস বনে গেল। চুপচাপ শুনতে চেষ্টা করলো মার্জির হানিমুন গল্প। শোন, গল্পের নাম হচ্ছে সুলতান, নায়কের নাম সুলতান আর নায়িকার নাম সুলতানা। এতটুকু বলতেই মার্জিকে থামিয়ে অরু পড়ল, নাম দুটোর মধ্যে এত মিল কেন? ভাই বোন মনে হয়। ভাই বোনই তো, তারা চাচা তো ভাই বোন, বুঝলি? এখন আমাকে রুকবি না, শেষ করতে দে গল্পটা, তারপর লম্বা একটা ঘুম দিব। আচ্ছা, তারা দুজনই সম্পূর্ণ ভিন্ন দুই ধরনের মানুষ। বিবরণ দিতে গেলে বলা যায় সুলতান হচ্ছে খাবার আর সুলতানা হচ্ছে মাছি। মানে খাবারের মধ্যে মাছিতে ভনভন করবে, তাই না? তেমনি সুলতানের চারপাশে সুলতানা ভনভন করে। একদিন ঘোষণা করা গেল যে সুলতানকে নির্বাসনে যেতে হবে। সুলতানা কি করে একা থাকবে, সেও গেল সঙ্গে ছুটে। আশ্চর্যজনক ভাবে নির্বাসনে গিয়ে নির্বাচন করে ফেললো তারা। মানে দুজন হানিমুন হয়ে গেল, দুজন মিলে গেল, ফিরে এলো চারজন হয়ে। এটাই কাহিনী। বল কেমন লাগলো? আরে বেটা, নারী আর পুরুষ তো হল চুম্বক। নির্বাচন না হলে আমি ভাবতাম সুলতানের মধ্যে গন্ডগোল আছে, বুঝলি? অরুণ নাক ফুঁসছে। তার আর বুঝতে বাকি নেই কিছু। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে গেল। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, মার্জি, তোর মতো অসভ্য মেয়ে আমি আর দুটো দেখিনি। জাহিল, খবরদার আমাকে কল দিবি না। ফাজিল, ইনহিউম্যান। রাগে থরথর করে কেঁপে অরু কল কেটে দিল। এর পূর্বে সে মার্জির শয়তানি হাসির ঝংকার শুনতে পেয়েছে, সঙ্গে ফোন সুইচ অফও করলো। এই মেয়েটা কতটা বাজে, কি সব চিন্তা ভাবনা মাথায় নিয়ে রেখেছে। এর জন্যই তো আন্ডা পাই পরীক্ষায়। পড়াশোনা রেখে এসব ভাবলে কি গোল্ডেন পাবে? রাগ কমে যেতেই অরুর গাল দুটো জ্বলে উঠল। মুখশ্রী থেকে গরম আভাস পাওয়া যাচ্ছে। লজ্জায় হতভম্ব সে ঠায় দাঁড়িয়ে রইল। হুঁশিয়ার সাহেবের কল এসেছে। মোস্তফা সাহেব চিন্তিত চেহারায় কল রিসিভ করেছেন এবং অপর পাশ থেকে যা শুনলেন তা বিশ্বাস করার মতো নয়। তৎক্ষণাৎ চুপসে গেল। হাতটা সামান্য কেঁপে উঠল। হুঁশিয়ার সাহেব কল কেটে দিয়েছেন খানিকক্ষণ হয়েছে। মোস্তফা সাহেব তখনও একইভাবে দাঁড়িয়ে। জবেদা বেগম চিন্তিত সুরে বললেন, কি হলো? মোস্তফা সাহেব জবাব দিতে পারছেন না। তিনি ঠিক কিভাবে বলবেন বুঝতে পারছেন না। তবে বলতে তো হবে, এভাবে চুপ করে থাকলে তো চলবে না। স্ত্রীর দিকে চাহনি নিবদ্ধ করে বললেন, কলি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। জবেদা বেগমের হাতে কাচের গ্লাস ছিল। সেটা শব্দ করে মেঝেতে পড়ে গেল, ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই শব্দে ড্রয়িং রুমে অনেকে ছুটে এসেছে, এমনকি সাবিহা। সে কথা বলছিল অয়নের সাথে। কি ঘটেছে শুনে স্তব্ধ খেয়ে বসলো। দেখতে পেল জবেদা বেগম হন্তদন্ত ভঙ্গিতে নিচের রুমে চলে গেলেন। এখনই সিলেটের উদ্দেশ্যে বেরোবেন হয়তো। মোস্তফা সাহেবও ছুটেছেন। সাবিহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরে এলো। অয়ন তখনও সমানে কল দিয়ে চলেছে। হঠাৎ কল কেটেছে, তাই হয়তো চিন্তা করছে। সে প্রথমে তাকে কল ব্যাক করে বলল, পরে কল করছি। কিছু হয়েছে? হ্যাঁ, ফ্যামিলি প্রবলেম। আচ্ছা, সমস্যা হলে আমাকে জানাও। হুম। কল কেটে সে বারান্দায় চলে এলো। এখন তার তন্ময়ের সঙ্গে কথা বলা দরকার, কিন্তু তন্ময়ের ফোন বন্ধ, সুইচ অফ বলছে। অরুর ফোনও সুইচ অফ। এই দুই ব্যক্তি ফোন সুইচ অফ করে কোন খেতে কাজ করছে? বিরক্তির সাবিহার মাথাটা ধরে এলো। শীতকালে বৃষ্টি সচরাচর হয় না, তবে প্রকৃতির হিসেব আলাদা। এই প্রকৃতি সব সময় ক্যালেন্ডার ফলো করে থাকে না। যেমন হুট করেই আকাশের গর্জন শোনা যাচ্ছে, দ্রিম দ্রিম বজ্রপাতের শব্দ ভেসে আসছে। ওরও দু একবার কেঁপে উঠেছে। ছোট থেকে একা থাকা তার অভ্যেস। এমন বজ্রপাতের শব্দে কখনো ভয় পায়নি। তবে আজ ভিন্ন। এটা তার নিজের বাড়ি নয়,
আর সাথে তার পরিবার নেই। মনের মধ্যে খচখচ করছে। এমন সময় ইলেকট্রিসিটি চলে গেলে কেমন হয়? বেশ বাজে। এখন সেটাই ঘটেছে। প্রখর শব্দে বজ্রপাত হলো এবং সঙ্গে হুট করেই ইলেকট্রিসিটি চলে গেল। চোখ ধোঁয়াশা, অন্ধকার। মৃদুস্বরে চিৎকার করেছে অরু। সেলফোন খোঁজার চেষ্টা করলো, পেল না। পরপর অনুমান করে অন্ধকারে ছুটে গেল দরজার দিকে। দরজা খুলে ভয়ার্থ গলায় ডাকলো, তন্ময় ভাই। তন্ময়ের জবাব সঙ্গে সঙ্গে এলো। হুম, এই যে আমি। যেন সে অরুর সামনে। অরু হাতড়ে কিছুটা এগোতেই তন্ময়কে ছুতে পেল। যা হাতের সামনে এসেছে ধরল, এবং সেটা তন্ময়ের প্রশস্ত বুক। তন্ময় পুনরায় বলল, হোটেল থেকে কল এসেছে, সমস্যা দেখা দিয়েছে ওপরের সেকশনে বজ্রপাতের কারণে। চলে আসবে ইলেকট্রিসিটি কিছুক্ষণের মধ্যে। ভয় লাগছে? না, এখন লাগছে না। বলেই অরু চুপ মেরে গেল। খুব লজ্জা লাগছে তার। তন্ময়কে ছেড়ে দিল। ছেড়ে আবার ভয়ও পেতে লাগলো। দেখা যাচ্ছে না, ভয় তো পাবেই। আবছা যে দেখবে তারও উপায় নেই। অরু ধীর স্বরে বলল, লাইট জ্বালান। সেলফোন কোথায় যেন রেখেছি, দাঁড়া খুঁজে আসি। না, আমি সাথে যাই, চলুন। অরু এগোতে চাইল, তবে উপলব্ধি করলো তন্ময় একইভাবে দাঁড়িয়ে। নড়ছে না কেন? অরু দাঁড়িয়ে রইল কাট কাট হয়ে। সে ভয় পাচ্ছে নাকি নার্ভাস ঠিক বুঝতে পারছে না, কিন্তু কিছু একটা অদ্ভুত অনুভব করছে। খুব অদ্ভুত। উত্তেজনা, ভালো লাগা, ভয়, নার্ভাসনেস সব মিলিয়ে জড়সড় হয়ে পড়েছে। অরু আনমনে তন্ময় থেকে সরে গেল। খুব করে সরে দাঁড়ালো। অন্ধকারের ভয় কেন যেন হুট করে চলে গেল। এখন অন্য এক ভয় মাথায় চেপেছে। বুকের ওঠানামার গতি বেড়েছে। সাথে শ্বাস প্রশ্বাসের নিয়ম। নিস্তব্ধতা চারপাশে। কিছুক্ষণের নিস্তব্ধতায় অরুর শ্বাস প্রশ্বাস নর্মাল হতে লাগলো। এমন সময় সে নিজের সামনে আরেকটি দেহের উপস্থিতি অনুভব করলো। দেহের সাথে দেহের সংঘর্ষ হতেই অরু মৃদুস্বরে চেঁচিয়ে উঠল। তন্ময় ভাই। যেন এই অন্ধকারে সে শিওর নয় এটা তন্ময় কিনা। সময় নিয়ে জবাব এলো, তন্ময়। খানিক কেঁপে উঠল অরু। ভীতিকর কদমে পেছনে চলে এলো কয়েক পা। এই গলার স্বর সে চিনতেই পারছে না। একটা মানুষের গলার স্বর কতটা পরিবর্তন হলে এমনটা হয়। তার সামনে এক ভিন্ন তন্ময় যেন, তবে অচেনা নয়। সেই তন্ময়কে দুবার দেখেছে। সেবার তার রুমে মাতাল অবস্থায়, দ্বিতীয়বার ছাদে। সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে কিছু একটা অঘটন ঘটবে ইলেকট্রিসিটি এখনই না আসলে। পিছুপা হয়ে 1 মিনিটের স্বস্তি পেয়েছে অরু। তবে এরপর সেই দেহের সংঘর্ষ পুনরায় অনুভব করলো। এবার ঘনিষ্ঠভাবে, প্রখরভাবে। অরু চেঁচিয়ে তন্ময়কে ডাকতে চাইল, কিন্তু পারল না। কোমরের শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেল। গলায় দাড়ির খোঁচা খেলো। চুলে টান অনুভব করলো। কানে ঠোঁটের স্পর্শ। অরু নড়ে চড়ে উঠল। তন্ময়কে সরাতে তার বুকে দুহাত রাখলো। তীব্রভাবে অনুভব করতে পেল তন্ময়ের বুকের ওঠানামার গতি। গলা শুকিয়ে গেল অরুর। তন্ময়ের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। তারপর সেখানে নরম ঠোঁটের বিচরণ। অরু মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করতে শুরু করলো। এক অদ্ভুত টান মস্তিষ্ক খালি করে দিয়ে গিয়েছে। বুঝতে চাইছে না আর কোনো কিছু। পুরো পৃথিবী অচেনা এবং অজানা হয়ে গেল। সামনে শুধু তন্ময়কে অনুভব করতে পারছে। এমন সে মনের এক কোণায় যাচ্ছে এই অনুভূতি শেষ না হোক। অরুর কম্পিত হাত তন্ময়ের পেছনে চলে গেল। খুব কাঁপছে তার হাত। তাদের এই ঘনিষ্ঠতা ঠিক কতটা মাদকতায় ফেলেছে তাকে, তা ভাষায় প্রকাশ্য নয়। তন্ময়ের রুমের দরজা খোলা। বারান্দা থেকে স্পষ্ট ভেসে আসছে বৃষ্টির শব্দ, ঠান্ডা হাওয়া। এই আবহাওয়া যেন আগুনে কেরোসিন ঢেলে দিয়েছে এমন। উত্তপ্ত তন্ময়ের স্পর্শ গাঢ়তর হয়ে গিয়েছে। অরুর কোমরে ঠোঁট নিতেও সময় লাগলো না তার। তার এক একটি স্পর্শ অধীর আকাঙ্ক্ষার অদূরে। কথায় আছে, অনুভূতির রাজ্যে হারালে পুরুষ মানুষের আকুতির দেখা মেলে। ভুল নয়। এই যে অরু যখন চোখ জোড়া ঠাটিয়ে বন্ধ করে রেখেছে, ছটফট করে কয়েকবার অনুভূতি থেকে দূরে যাবার চেষ্টা করছে, সে সময় অস্পষ্ট গভীর স্বরে তন্ময় বলল, নড়ে না জান, প্লিজ।
থমকানো বিমূঢ় অরু মূর্তি বনে গেল। 20 মিনিট সময় নিয়েছে ইলেকট্রিসিটি আসতে। যখন এসেছে ঘটনা অনেকটাই হাতের বাইরে। তন্ময় হুট করে থেমে গেল, যেন ইলেকট্রিসিটির সাথে তার মস্তিষ্ক ফিরে এসেছে। সম্পূর্ণ শরীর থমকে গেল তার। ভেজা নয়নে চোখ বন্ধ করে থাকা অরুকে দেখে সে আরো তাজ্জব বনে গেল। চোখ জোড়া খিচে বন্ধ করে আওড়ালো, শিট শিট শিট। পরপর হন্তদন্ত ভঙ্গিতে উঠে গেল। মেঝেতে পড়ে থাকা শার্ট তুলে দৌড়ে ছুটে গেল নিচের রুমে। শব্দ করে দরজা বন্ধ করে দিয়েছে। অরু তখন উঠে বসলো, চোখ জোড়া লাল তার। তন্ময়ের দরজায় তাকিয়ে রইল। এখনো শ্বাস প্রশ্বাস রুদ্ধ। সময় নিয়ে নিজেও নিচের রুমে চলে এলো। ঠিক কতটা লজ্জায় পড়েছে তা বলার মতো নয়। তার এখন পৃথিবী থেকে চলে যেতে ইচ্ছে করছে। সকাল সকাল অরুর দরজায় করাঘাতের শব্দ। ফাঁকা মস্তিষ্ক নিয়ে অরু উঠে বসলো। মাথা বিপুল পরিমাণে ব্যথা করছে। খুব চোখে লাগছে রুমের আলো। সে কিছুক্ষণ মাথা ধরে বসে রইল। অগ্রাহ্য করলো দরজার করাঘাত। ধীরে ধীরে গতকাল রাতের সবকিছু পরিষ্কারভাবে মাথায় সেট হলো। মুখ থুবড়ে পড়লো বিছানায়। অস্পষ্ট মৃদুস্বরে চিৎকার করলো। এই মুখ সে কিভাবে দেখাবে? ঠিক কিভাবে? দরজায় আবারও করাঘাত। এবার তন্ময়ের গলার স্বর ভেসে এলো। তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, ফার্স্ট। ওর মুখ অন্ধকার করে বসলো। মানুষটার মধ্যে লাজ লজ্জা নেই নাকি? এমন একটা ঘটনার পর এখন বুক ফুলিয়ে কিভাবে কথা বলতে আসে? ওর ফ্রেশ হয়ে বিড়াল ছানার মতো বেরিয়েছে ঘন্টা লাগিয়ে। মাথা এতটাই নত যে মুখ দেখা দায়ী হয়ে পড়েছে। খেয়াল করলো তন্ময়ের সাথে ম্যানেজার সুমন উপস্থিত। দুজন কিছু একটা নিয়ে আলাপ করছে। কোথাও যাবে হয়তো। ওরও পিছু পিছু মাথা নত করে গেল। পার্কিং লটে গাড়ির সামনে এসেও মাথা নত করে রেখেছে। গাড়িতে উঠে পেছনে বসেছে। মাথাটা ঘুরিয়ে রেখেছে। লজ্জায় হতভম্ব সে এখন তন্ময়ের দিক তাকাতেও পারছে না। সুমন সাহেব তন্ময়ের সাথে বসে। তিনি ধীর স্বরে জিজ্ঞেস করলেন, স্যার, আর ইউ শিওর? মানে এটা সাধারণ বিষয় না, একা এভাবে ঠিক হচ্ছে কি? তন্ময়ের জবাব এলো না। ওরও ভালোভাবে শুনতেও পেল না কিছু। সে তখনও নিজের দুনিয়া নিয়ে বড়ই ব্যস্ত। গাড়ি থেমেছে আধা ঘন্টা পর। তন্ময় বেরোতেই ওরও বেরোলো। ছোট ছোট পায়ের সামনে অগ্রসর হতে গিয়ে চারপাশে নজর বোলালো। অফিস, বিল্ডিং, এটা কোথায়? ওরও কিছুই বুঝতে পারলো না। অজানা সে তন্ময়ের ইশারায় চলল। একটা অফিস রুমের মতো। চেয়ারে টুপি পরে একজন বয়স্ক চাচা বসে। দাড়ি গোঁফ সাদা ধবধবে। পাশে দু একজন অজানা মানুষও দাঁড়িয়ে। তাদের হাতে ফুলের মালা এবং আরো হাবিজাবি কত কিছু। কথাবার্তায় বোঝা গেল লোকগুলো সুমন সাহেবের ভাইপো। তাদের মধ্যে কথাবার্তা হলো। কথাবার্তা সেরে তন্ময় চেয়ারে গিয়ে বসলো। অরুকে বসতে ইশারা করলো। চেয়ারে বসে অরু নেম প্লেটে চোখ গেল, যা টেবিলের কোনায় বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। থমকে গেল অরু। বিস্ময় নিয়ে পাশে তাকালো। তন্ময়ের হেলদোল নেই। নির্বিকার ভঙ্গিতে পড়ল। যা করতে বলা হবে কর। অরুর কোনো কিছু বিশ্বাস হলো না। সে পাথরের মতো বসে রইল। লজ্জা সংকোচ ভুলে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল তন্ময়ের দিকে। মালা পরিহিত অরু গাড়িতে বসে। স্তব্ধ তার চাহনি। তন্ময় স্টিয়ারিং এ মাথা দিয়ে রেখেছে। লাগাতার ফোন বাজছে। রিসিভ করছে না। একসময় রিসিভ করলো। সাবিহার কল। রিসিভ করতেই সাবিহা বলে উঠল, ভাই, বিয়েটা কি করে ফেলেছিস? তোকে বলেছি এবং আবার বলছি, অরুকে এখনই বিয়েটা করে ফেল। যা অবস্থা বাড়ির, মনে হচ্ছে জোর জবরদস্তি কিংবা ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও তোর গলায় করে কে ঝুলিয়ে দিবে। এই মেয়ে তোর জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, বুঝতে পারছিস? নানা নানি কিংবা মা কি চাইবে তোর থেকে? অরুর আজ বিস্ময়ের দিন। সে শুধু ক্লান্ত ভঙ্গিতে শুনে গেল সাবিহার কথাগুলো। কত কিছু হয়ে গেল সে কিছুই জানে না। ক্লান্ত অরু সিটে হেলান দিয়ে চোখ বুজে ফেলল। মানসিক ক্লান্তি সবচেয়ে ভয়ানক ক্লান্তি। বিয়ে হলো একটি সামাজিক বন্ধন, আবার বলা যায় বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। শুধু দাম্পত্য সম্পর্ক নয়, সাথে দুটো পরিবারের বিশেষ সম্পর্কের সৃষ্টি হয়। বিয়ে নিয়ে পরিবারের থেকে হাজারো স্বপ্ন, শখ, আহ্লাদ, ইচ্ছে।
ছেলে কিংবা মেয়ের বিয়েতে বাবা মা আত্মীয় স্বজন অনেকেই অনেক কিছু করার স্বপ্ন বুনে থাকেন, তাই অবশ্যই বিয়েটা একান্তভাবে সেরে ফেলার মতো বিষয় নয়। শাহজাহান পরিবারের মতো সুনামধন্য পরিবারের ছেলে মেয়েদের জন্য তো অবশ্যই নয়। তাদের জন্য কাজী অফিসে একান্ত গিয়ে বিয়ে করা আর গলায় ছুরি তাক করা একই বিষয়। ব্যাপারটা সুমন সাহেব বড্ড ভালোভাবে বুঝে গিয়েছেন এবং বেশ এলোমেলো হয়ে পড়েছেন। প্রেশার বেড়ে গিয়েছে তার, হাঁসফাঁস করছে বুক। তন্ময়ের পারমিশন পেয়ে গোসলও করে নিয়েছে, তবুও দমবন্ধ হয়ে আসা অনুভূতি থেকে মুক্তি পাচ্ছেন না। চিন্তিত হয়ে তিনি যে কোনো সময় হার্ট অ্যাটাক করে ফেলতে পারেন। কি জবাব দিবেন সে মোস্তফা সাহেবকে? সেই তো গার্ডিয়ানের স্বাক্ষর দিয়েছে, সবকিছু সৎ চক্ষে হতে দেখেছে, সবকিছুই সে করেছে নিজ হাতে। এগুলো নিশ্চয়ই মোস্তফা সাহেবের কানে পৌঁছে গিয়েছে, না হলে এমন পাগলের মতো কলের উপর কল কেন করবেন? এই যে 256 কল ভেসে উঠেছে স্ক্রিনে, কলের নাম্বার দেখেই গলা শুকিয়ে কাট তার। কপালে হাত চেপে সোফায় বসে পড়লেন শব্দ করে। স্বেচ্ছায় এই কি জ্বালা কাঁধে নিলেন? চাকরি তো চাবের সাথে প্রাণখানাও। অসহায় দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকালেন। তন্ময় লাঞ্চ করছে ডাইনিং এ বসে। তাকে দেখে বোঝার উপায় নেই সে এত বড় তাণ্ডব করেছে। ছেলেটা কি বুঝতে পারছে সে কি করেছে, কতটা ভয়ানক কাজ করেছে? এদিকে সুমন সাহেব স্পষ্ট পাশের রুম থেকে অরুর অস্পষ্ট কান্নার শব্দ শুনতে পাচ্ছেন। মেয়েটা নিশ্চয়ই ভয় পেয়েছে, সেই সকাল থেকে অনবরত কেঁদে চলেছে, পানি পর্যন্ত গলায় দেয়নি। হুট করে কি হয়ে গেল? কোথাকার জল কোথায় এসে গড়ালো? তিনি অসহায় সুরে তন্ময়ের উদ্দেশ্যে বললেন, স্যার মামুনি না, মানে মেয়েটাকে, মানে ম্যামকে থামাবেন না? সকাল থেকে কিছুই খায়নি, অনবরত কাঁদছে। সুমন সাহেব, জি স্যার। আমার মনে হয় আপনার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। স্যার আমার চাকরি কি থাকবে? তন্ময় টিস্যুতে হাত মুছতে নিয়ে উঠে দাঁড়ালো, সাবলীল গলায় বলল। আমার থাকলে আপনারও থাকবে। সুমন সাহেব অন্ধকার মুখে মিনমিন সুরে আওড়ালেন, আমার চাকরি আর প্রাণ দুটোই গেল বলে। এক্ষুনি বেরোতে হবে, সঙ্গে আসছেন তো? সুমন সাহেব মাথা দোলালো। না যে উপায় আছে বুঝি? ঝামেলা তো তাকে ঘিরে, সে না গেলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে। সুমন সাহেব নিজের অবস্থা সম্পর্কে ভালোভাবে জানেন আপাতত, কিন্তু তার মধ্যে এতটুকু সাহস নেই মোস্তফা সাহেবের সামনাসামনি হবার। তন্ময় অরুর রুমের সামনে এসে দাঁড়িয়েছে, কয়েকবার করাঘাত করেছে। কষাঘাতের শব্দে অরুর কান্না থেমেছে, তবে সারা শব্দ পাওয়া গেল না। তন্ময় পুনরায় করাঘাত করল, গভীর স্বরে পড়ল, লাগেজ গুছিয়ে নিয়ে এক্ষুনি বেরোবো। ভেতর থেকে অরুর বিষণ্ণ কণ্ঠের স্বর শোনা গেল, আমি যাব না, একদম যাব না, দরজা খোল রু, যাব না। তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে আয়, আমি এসে যেন দেখি তুই রেডি। কথাটুকু বলে সে ব্যস্ত পায়ে নিজের রুমে ঢুকে গেল। ড্রয়িং রুমে সাধারণ সুমন সাহেব বসে রইলেন মাথা নত করে। মোস্তফা সাহেবের কল পুনরায় আসছেন, এটা নিয়ে 56 হবে। এই কল কি ধরবেন? ধরে কেটে কেটে মাপ চেয়ে নিবেন এখনই? গতকাল রাতের ঝুম বৃষ্টির আভাস প্রকৃতিতে এখনো বিদ্যমান। রাস্তাঘাট গাছপালা সবকিছু ভেজাচ্ছন্ন, সাথে মেঘাচ্ছন্ন আকাশ, শীতল আবহাওয়া। যাব না বলতে থাকা অরু শরীরে চাদর পেঁচিয়ে গাড়িতে বসে। তার পাশের জানালার কাচ নামানো বিধায় হাওয়া এসে সর্বাঙ্গ ছুঁয়ে দিচ্ছে। এত সুন্দর আবহাওয়া, অথচ সে উপভোগ করতে পারছে না। ভয়ে জড়সড় হয়ে গিয়েছে হৃদয়, হাত পা ঠান্ডা হয়ে আছে। ঠিক কি রেখে কি নিয়ে ভাববে মাথায় আসছে না। মস্তিষ্ক বড্ড ফাঁকা। রাতে সেলফোন বন্ধ করেছে, এখনো খোলেনি। বাবা মা চাচু বড় মা ছোট চাচু চাচি তারা নিশ্চয়ই অরুর উপর নিরাশ হবেন, বকবেন, হয়তো মারবেনও। চিন্তিত অরু তন্ময়কে ভীষণভাবে অগ্রাহ্য করলো, তাকালো না অব্দি, বাইরে তাকিয়ে রইল। বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে, কপালে হাত ছোয়ালো। গরমে কপাল পুড়ে যাবার জোগাড়, জ্বর আসছে মনে হয়। অরু নিরুপায় ভঙ্গিতে মাথাটা সিটে হেলান দিয়ে রাখলো। তাদের কি মেনে নিবে পরিবার? এর উপর একটি বাজে সিচুয়েশন ঘটেছে। কলি সুইসাইড করেছে তন্ময়ের জন্য, সেই তন্ময় এখন তার ভাই নয়, তার স্বামী, তার জীবন সঙ্গী। কি হবে?
কি বলবে? সিলেটে পৌঁছতে পৌঁছতে রাত সন্ধ্যা 6টা। গাড়ি মৌলভীবাজার জেলায় পৌঁছিয়ে খানবাড়ির উদ্দেশ্যে না গিয়ে সোজা মৌলভীবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে ছুটেছে। তন্ময় দ্রুত পায়ে বেরিয়েছে, পিছু পিছু অরু এবং সুমন সাহেবও যাচ্ছেন। সুমন কিংবা অরু দুজনের একজনেরও পায়ের গতি নেই, ধীরে সুস্থে এগুচ্ছেন। এদিকে তন্ময় তার পূর্বের রূপে স্বাচ্ছন্দ্যে হেঁটে অগ্রসর হচ্ছেন। মিনিট পাঁচেকের মধ্যে সে হারিয়ে গেল অরুর চোখের সামনে থেকে। অরুর চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে, দেখতে পাচ্ছে না চারিপাশ। যতটা এগোচ্ছে সঙ্গে কেঁপে উঠছে বুকের ভিতর। মোস্তফা সাহেব ব্যস্ত পায়ে করিডোরে হাঁটছেন। দূর থেকেই তার চারিপাশে এক অদ্ভুত ভয়ঙ্করী আভাস ঘুরঘুর করছে যেন। কাছে ঘেঁষার সাহস পাওয়া মুশকিল। হুঁশিয়ার সাহেবকে তার থেকে কিছুটা দূরে দেখা যাচ্ছে। চোখ মুখ শক্ত। ওহির সাহেব কপালে আঙ্গুল চেপে বসে আছেন। আনোয়ার সাহেব উৎসুক দৃষ্টিতে চারপাশ তাকাচ্ছেন। কারো আসবার কথা যেন। তাদের এমন করুণ অবস্থার একটাই কারণ হতে পারে। নিশ্চয়ই তারা জেনেছেন অরু তন্ময়ের বিয়ের ব্যাপারটা। তন্ময়কে দেখে মোস্তফা সাহেবের পা থেমে গেল, দৃষ্টি স্থির হলো। তার নেওয়া ঘন ঘন রাগী শ্বাস প্রশ্বাসের দেখা মিলছে বুকের ওঠা নামার গতিতে। বাক্রুদ্ধ হতভম্ব হুঁশিয়ার সাহেব উঠে দাঁড়ালেন চেয়ার থেকে। বৃদ্ধ তার হাতে শক্ত মজবুত লাঠি। তন্ময় সামনাসামনি এসে দাঁড়িয়েছে, যেন কোনো গুরুতর বিষয় ঘটেনি সেভাবে প্রশ্ন করলো। কি অবস্থা গুলির? তার বাচন ভঙ্গি স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। তন্ময়ের গলার স্বরে পেশেন্ট রুম থেকে বেরিয়ে এসেছেন জয়া বেগম, মোজাহিদ সাহেব। তার পরপর আরো অনেকেই বেরিয়েছে। লম্বা করিডোর মুহূর্তেই তাদের পরিবারের এক একটি সদস্যের দ্বারা জ্যাম হয়ে গেল। মোজাহিদ সাহেব অত্যন্ত রেগে, মুখমণ্ডল লাল এবং কঠিন। তিনি তেড়ে মেরে এগোলেন। কিছু বলবেন পূর্বেই হুঁশিয়ার সাহেব বললেন, এখানে কোনো কথা নয়, বাড়ি ফিরে নিন তারপর। গুরুজনের কথায় অবস্থা কিছুক্ষণের জন্য ধামাচাপা দেওয়া গেল। তবে কতক্ষণের জন্য? অরু দুরু দুরু পায়ে এসেছে। তাকে দেখে আনোয়ার সাহেব ছুটে গেলেন। চোখ মুখে তার চিন্তার ছাপ। পিছু গেলেন সুমিতা বেগমও, কিন্তু তার মুখে ক্রোধ। চিন্তার ছিটে ফোঁটা আপাতত অবশিষ্ট নেই। আনোয়ার সাহেবের পূর্বে মেয়ের কাছে চলে এলেন। স্পষ্ট শব্দে চর বসিয়ে দিয়েছেন মেয়ের গালে। চরের শব্দ এতটাই প্রগাঢ় যে উপস্থিত সকলে শুনতে পেল। আনোয়ার সাহেব তাজ্জব বনে গেলেন। তার পায়ের গতি থেমে গেল মাঝপথে। মেয়েকে গিয়ে ধরতে অবধি পারেননি এখনো। সুমিতা বেগম আবারও হাত তুলবেন যেন। তন্ময় খুব দ্রুত পায়ে অরুকে নিজের পেছনে টেনে নিয়েছে। অরু ততক্ষণে নিজের গাল ধরে রেখেছে। দু চোখের পাতায় অশ্রু টলমল করছে। ব্যথিত নয়নে মায়ের পানে তাকিয়ে সে মানছে ভুল করেছে। এর জন্য এতগুলো মানুষের সামনে চর মারবে বুঝি? সুমিতা বেগম তন্ময়ের দিকে তাকালেন। তন্ময়ের চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। সে খুব দৃঢ় গলায় বললেন, এভাবে ওকে মারবেন না চাচি, আমার পছন্দ না। কথাবার্তা যা হবে পরে, এখানে সিন ক্রিয়েট করবেন না। মোস্তফা সাহেব বুক ধরে চেয়ারে বসে পড়েছেন। খুক খুক শব্দে কেশে উঠলেন। তিনি অবিশ্বাস্য চোখে ছেলের দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারছেন না যা তিনি শুনেছেন এবং যা তার সামনে ঘটছে। হাত কাটার সামান্য চেষ্টা, অতটা গাঢ়তর ভাবে হাতের নলি কাটতে পারেনি। কিছুটা কেটেছে, মূলত ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। রিস্ক থেকে মুক্ত। কলিকে বাড়িতে নেওয়ার পারমিশন দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। রাত 10টার মধ্যে খানবাড়িতে পৌঁছিয়েছে সকলের গাড়ি। মেয়েকে মোজাহিদ সাহেব ধরে ভেতরে নিচ্ছেন। সোজা রুমে গিয়ে শুইয়ে দিয়েছেন। স্ত্রীকে মেয়ের পাশে রেখে বেরিয়ে এসেছেন। ইতিমধ্যেই সকলে উপস্থিত বৈঠক ঘরে, এমনকি সুমন সাহেবও। তিনি যথাসম্ভব নিজেকে আড়াল করে দাঁড়িয়ে এমতো অবস্থায় চোখ রাঙিয়ে তার দিকে তাকিয়েছেন মোস্তফা সাহেব। সেই চাহনিতে রয়েছে আগুনের ফুলকি। থরথর করে কেঁপে উঠে তিনি ডাকলেন, স্যার। মোস্তফা সাহেব বুকে হাত চেপে আছেন। চোখ জোড়া কিছুক্ষণের জন্য বন্ধ করলেন। নিজের তারা ছেলেকে জিজ্ঞেস করার থেকে উত্তম ম্যানেজারকে জিজ্ঞেস করা। তিনি চোখ জোড়া খুলে কোনো রকমে প্রশ্ন করলেন সুমন সাহেবকে, মাহবুব সাহেব যা বলেছেন তা কি সত্য?
মাথা নত করে আছেন সুমন সাহেব। ভীত ছোট গলায় জবাব দিলেন। আজ্ঞে জি স্যার। মোস্তফা সাহেব হাঁসফাঁস করে উঠলেন। ওরু ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল হাতে সোফায় বসেছে। ঢকঢক শব্দে পানি খেয়ে বোতলটি টি টেবিলে রাখলো। বাবার উদ্দেশ্যে বলল, বিয়েটা আমি করেছি, সুমন সাহেব না। তন্ময়, চেঁচিয়ে উঠলেন মোস্তফা সাহেব। তিনি দাঁড়িয়ে গিয়েছেন রাগে, ভয়ে ওরু কেঁপে নিঃশব্দে কেঁদে উঠেছে। সে আনোয়ার সাহেবের পেছনে দাঁড়িয়ে। আনোয়ার সাহেব বিন্দুমাত্র রেগে নন। আসলে সে রাগবেন নাকি হাসবেন বুঝতে পারছেন না। মানে তিনি রাগান্বিত হবার কোনো কারণ দেখছেন না। তন্ময় ভালো ছেলে, ঘরের ছেলে, নিজের মেয়ের জন্য উত্তম পাত্র যা তিনি স্বপ্নেও পাওয়ার কথা ভাবেননি। সে ছেলে স্বেচ্ছায় তার মেয়ে বিয়ে করেছে। এখন থেকে মেয়ে তার সারা জীবন নিজের কাছে থাকবে, আপন হয়ে। এটা তো দুঃখের বিষয় নয়, বরং তার মনে হচ্ছে এর থেকে উত্তম কিছু আর হতেই পারে না। হোশিয়ার সাহেব শান্ত হওয়ার চেষ্টা করলেন, ঠান্ডা মাথায় শুধালেন, এভাবে হুট করে বিয়ে করার মানে কি তন্ময়? কারো রায় নেবার প্রয়োজন বোধ করলে না কেন? মোজাহিদ সাহেব নিজেকে চুপ রাখতে পারলেন না, চেঁচিয়ে উঠলেন, আমি তো দেখছি সব দোষ এই মেয়ের। আমি শুনেছি তো এই মেয়ে ইচ্ছে করে সঙ্গে গিয়ে তন্ময়ের ওর মাথা খারাপ করে দিয়েছে, বিয়ে করে নিয়েছে। আমার মেয়ে কলি এসে বলেছে এই মেয়ের সম্পর্কে। দুশ্চরিত্রা এই মেয়ের আমার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। হতবাক হয়ে পড়েছেন মোস্তফা সাহেব। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছেন মোজাহিদ সাহেবের দিকে, তারপর তাকালেন হোশিয়ার সাহেবের দিকে, তারপর নিজের স্ত্রীর দিকে। এসব কথা তিনি মোটেও শোনার জন্য প্রস্তুত ছিলেন না। হোশিয়ার সাহেব শব্দ করে ছেলেকে চুপ থাকতে বললেন। এর মধ্যে যা বলার তা বলে ফেলেছেন মোজাহিদ সাহেব। তন্ময় স্তব্ধ মেরে বসেছিল, এবার উঠে দাঁড়ালো। মোজাহিদ সাহেবের চোখে চোখ রেখে তাকালো, লাল হয়ে চোখের সাদা অংশটুকু, ক্ষিপ্ত মুখশ্রী। মোস্তফা সাহেব ছেলেকে আটকানোর সামান্য প্রচেষ্টা করলেন। পূর্বেই তন্ময় বলে ফেলেছে, আপনি যার সম্পর্কে কথা বলছেন সে আমার স্ত্রী, মুখ সামলে কথা বলবেন। আনোয়ার সাহেব নড়ে উঠলেন, হাতের শক্ত মুষ্টিবদ্ধ ঢিল হলো। আটকে রাখা প্রখর শ্বাস ফেললেন। লাল চোখজোড়া কিছুটা শান্ত হলো, কিন্তু রাগে থরথর করে কাঁপতে শরীর এখনো গরম। ওরও বাবার হাত চেপে ধরেছে, নিঃশব্দে কান্নায় ভেঙে পড়েছে। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন, শক্ত গলায় বললেন, ভুল আমার হয়েছে। আমাদের পরিবারের বিষয় এখানে তোলা ঠিক হয়নি। ছেলে আমার, ভাতিজিও আমার, তাদের নিয়ে কথা বলার অধিকারও আমার। আমরা নিজেরাই হ্যান্ডেল করে নিব। বাবা, আসছি। নাতির বিয়ে খেতে চলে আসবেন। চলো জয়া। তিনি এক মুহূর্ত দাঁড়াননি, দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। ছেলের উপর যত রাগ ছিল সব উবে গেল, একরাশ যন্ত্রণা দিয়ে গেল বুকে। নিজের বাড়ির মেয়ের সম্পর্কে এসব কথা তিনি বরখাস্ত করবে না। ওহির সাহেব তার ভাই আনোয়ার সাহেবের কাঁধে হাত রাখলেন, ওরকে সহ সদর দরজার দিক এগোলেন। হোশিয়ার সাহেব উদ্বিগ্ন সুরে মোস্তফা সাহেবকে ডেকে চলেছেন, কাজ হলো না। মোজাহিদ সাহেবও আহম্মক হয়ে দাঁড়িয়ে রইলেন। জয়া বেগমও আর আশেপাশে তাকালেন না। বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলে তিনিও বেরিয়ে পড়লেন। প্রকৃতি রুষ্ট হয়ে আছে হয়তো। দ্রিম দ্রিম শব্দে বজ্রপাত হচ্ছে, আকাশ ফেটে বৃষ্টি নামছে, রাস্তাঘাট ভিজিয়ে দিয়েছে। প্রকৃতি উচ্ছ্বসিত, জানালার কাছে বৃষ্টির রেখা। ওরু ধ্যান মেরে তাকিয়ে থাকতে চাইল। বাড়ির উদ্দেশ্যে ফিরছে সে আর তন্ময় একই গাড়িতে। আনোয়ার সাহেব তাদের আলাদা যেতে দিয়েছেন মূলত, অবশ্য মোস্তফা সাহেব অমত করেছেন। তবে কে শোনে কার কথা? ওরু আর চোখে তন্ময়ের দিকে আবারও তাকালো। গতকাল রাত থেকে তন্ময়ের বলা কিছু শব্দ তার হৃদয়ে তীরের ন্যায় চুবেছে। এই যে রাতে তাকে গভীর গম্ভীর স্বরে জান বলে ডাকলো, তখন সে দুনিয়া ভুলে গেল, ভুলে গেল চারপাশ। এতটুকু জীবনে কখনো এভাবে ডাকতে শোনেনি তন্ময়কে সে।
কখনো স্বপ্নেও কল্পনা করেনি তন্ময় এভাবে বলতে পারে। এই যে এখনো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই রাতের ঘটনা ভাবতেই। তারপর আজ যেভাবে মায়ের থেকে তাকে রক্ষা করলো, তারপর স্ত্রী বলে রুখে দাঁড়ালো, অরুর তখন মনে হলো বাবার পরে তন্ময় তার দেওয়াল, তাকে রক্ষা করার দেওয়াল, তার ভালো মন্দ বুঝে নেবার মানুষ। স্বামী স্ত্রীর এই বন্ধন খুব ভালোভাবে অরুকে নাড়িয়ে দিয়েছে। হুট করে তন্ময়ের ফোন বেজে উঠল। তন্ময় কল রিসিভ করে লাউড স্পিকারে দিয়েছে। ওপাশ থেকে হাস্য উজ্জ্বল পুরুষালী কণ্ঠের স্বর ভেসে এলো। দোস্ত, যা শুনলাম সত্যি নাকি? কি শুনেছিস? ভাব কম নে মাম্মা, অবশেষে আমাদের মতো সিঙ্গেল হয়ে গেলি। আচ্ছা, হঠাৎ বিয়ের কারণ কি? কিরে, ভুল হয়ে গেছে নাকি তোর দ্বারা? আমি নিশ্চিত বিজনেস ট্যুরে গিয়ে ফুডস খেতে হাত বাড়িয়েছিলি, বেসামাল হয়ে গিয়েছিলি। তোকে আমি হাড়ে হাড়ে চিনি বেটা। দোস্ত, অরূপ আছে, লাউড স্পিকার দেয়া, আই এম ড্রাইভিং। মাহিনের অনর্গল কথা বন্ধ হয়ে গেল। পরপর কল কেটে গেল। ওর লজ্জায় হতভম্ব। সে দুহাতে মুখ ঢেকে অন্য পাশে ফিরে গেল। ছি, ওরও ঠিক জানে তাদের এই বিয়ে এত সহজে মেনে নেওয়া হবে না। তখন রাগের বশে হয়তো মেনে নিয়েছে। নিশ্চিত বড়সড় ঝড় অপেক্ষা করছে বাড়িতে। বাড়িতে পা রাখতেই আসল রূপ বেরোবে সকলের। হয়তো মা আরেকটি চড় বসাবেন গালে। চাচু গম্ভীর মুখে অরুকে ডাকবেন সামনে। বকাঝকা করে অরুকে বান্দরবন পাঠিয়ে দিবেন। নয়তোবা বড়মা অভিমানী স্বরে কথা শোনাবেন। চাচি খুব করে রেগে হয়তো বলবেন, এই কাজ কিভাবে করলি বলতো অরু? আমাদের কথা একবার ভাবলি না? তোকে দিয়ে এটা একদম আশা করিনি। তখন অরু জবাব দিতে পারবে না। কেঁদে ভাসিয়ে দিবে শাহজাহান বাড়ি। অবশ্য এখনই তার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। এই ভয় নিয়ে তো থাকতে পারছে না। ভয়ে সারা শরীর কেঁপে উঠছে খানিকক্ষণ পর পর। এই পরিস্থিতি হাওয়া হয়ে গেলে কেমন হয়? ভ্যানিশ হয়ে যাক। ওর এই থমথমে সিচুয়েশন আর নিতে পারছে না। সকলের গম্ভীর মুখ সহ্য করতে পারছে না। সবাই কেমন করে তাকে শুধু দেখেছে, কথা বলছে না, আদর করে ডাকছে না। কেন? ওরও কি এমন করে ফেললো? 5 ঘন্টার জার্নি করে রাত 4টায় গাড়ি বাড়ির সামনে পৌঁছিয়েছে। ওরও আসামির ন্যায় মাথা নত করে বেরিয়ে এলো। বাড়িতে প্রবেশ করে এক কোণে দাঁড়িয়ে পড়ল। আর চোখে তন্ময়কেও দেখে নিল। তন্ময় সোফায় বসেছে। তার ভেতর কোনো আতঙ্ক, ভয় কিংবা জড়তার চিহ্ন নেই। অথচ ওরও ভয়ে শ্বাস ফেলতে পারছে না। মাথা উঁচু করে বাবা মায়ের মুখের দিকে তাকাতে পারছে না। বিশেষ করে বড় চাচু আর বড় মায়ের পানে। একটি বিয়ে পুরো পরিবারকে অপ্রস্তুত সিচুয়েশনে ফেলে দিল। সম্পর্কের দ্বিতীয় প্যাচ বেরোলো। এত বছরের সাধারণ মধুর সম্পর্কের মধ্যে ভিন্ন স্বাদের সম্পর্ক জুড়ে গেল, যার স্বীকারোক্তি দেওয়াটা দুশ্চিন্তা এবং দ্বিধাজড়িত বিষয়। আশ্চর্য, চোখের পলকে আনোয়ার সাহেব নিজের ভাইপোর শ্বশুর হয়ে গেলেন। সুমিতা বেগম শাশুড়ি বনে গেলেন। আহম্মক মোস্তফা সাহেব ভাতিজার শ্বশুর হয়ে গেলেন। জয়া বেগম শাশুড়ি। সাধারণ সম্পর্কগুলো মুহূর্তেই অসাধারণ রূপ নিয়ে ফেলেছে। এই অসাধারণ সম্পর্কের রূপ বুঝে শাহজাহান বাড়ি গুরুজনেরা বড়ই সমস্যায় পড়ে গেলেন। এই যে মোস্তফা সাহেব অপ্রস্তুত ভঙ্গিতে কেসে উঠেছেন, ভাইয়ের সঙ্গে আনোয়ার সাহেবও কেসে উঠলেন। ওহি সাহেব গলা খাকারি দিয়ে অন্য পাশে তাকালেন। জয়া বেগম এবং সুমিতা বেগম নিঃশব্দে চাওয়া চাই করে নিলেন। পরিবেশ ভীষণ থমথমে এবং অপ্রস্তুত। মনে সকলের হাজারো কথা। কেউই আগ বাড়িয়ে কথাবার্তার শুরুটা করতে পারছেন না, দ্বিধাবোধ করছেন। অবশেষে মোস্তফা সাহেব ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকালেন। তন্ময়ের মুখ ভোঁতা হয়ে আছে। বাবার চোখ রাঙানো অগ্রাহ্য করে বলল, এভাবে বসে থাকবো? কিছু বললে বলো, আমি রুমে যাব। ছেলের কথায় মোস্তফা সাহেবের দ্বিধাবোধ পুরোদমে কেটে গেল। গর্জিয়ে উঠলেন রাগী স্বরে, এত বড় তাণ্ডব করে আবার গলা বাড়িয়ে কথা বলছো? লজ্জা করছে না তোমার? এই মুখ আমার সামনে এনেছো কিভাবে? ওয়াদা ভঙ্গ করেছো তুমি। ছি, তুমি আমার ছেলে হয়ে তা তো আমি ভাবতেই পারছি না। আমি যে কিনা কখনো কথার খেলাপ করিনি জীবনে, সে আমার ছেলে তুমি হলে কি করে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার।
ওহির সাহেব এক গ্লাস পানি খেতে নিয়ে বিষম খেলেন। গলায় পানি আটকে লাগাতার কেশে দম আটকে ফেললেন। বুকে এলোপাথারি থাপড়ালেন। মোস্তফা সাহেব স্ট্রোক করে বসবেন। তিনি ঠিকভাবে শ্বাস নিতে পারছেন না। বুকে হাত চেপে কম্পিত আঙ্গুল ছেলের পানে তুললেন। ভেঙে ভেঙে কিছু বলতে গিয়েও পারলেন না। অন্যথায় তন্ময় আসলে কথাটি বলতে চায়নি, মুখে চলে এসেছে হুট করে, বলে অবশ্য বেশ হালকা অনুভব করছে। বাবার অবস্থা দেখে তার রাজ্যের ঘুম ভ্যানিশ হয়ে গেল। খুব আরাম করে সোফায় কাতচিত হয়ে বসলো। যার যা অভিযোগ শুনবে যেন। ওহির সাহেব শান্ত হয়েছেন, খুব মোলায়েম সুরে কথা শুরু করলেন। তন্ময় দূরে কাট হয়ে দাঁড়ানো অরুকে দেখে নিল। রাজ্যের বিরক্তি নিয়ে বলল, কি হবে? কিছু হয়নি, কোনো কারণ নেই, বিয়ে করতে ইচ্ছে হলো করে নিলাম। ওহির সাহেব কথা এগোনোর ভাষা হারিয়ে ফেললেন। অন্য বাড়ির মেয়ে বিয়ে করলে না হয় মানা যেত, নিজের বাড়ির ছেলে নিজের বাড়ির মেয়ে বিয়ে করেছে, এখানে কি বলবেন বা করবেন বুঝতেই পারছেন না। মোস্তফা সাহেব কিছুটা শান্ত হয়েছেন। তিনি আঙ্গুল তুলে বললেন, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়িতে তোমার কোনো স্থান নেই। ঠিক আছে। তন্ময় উঠে দাঁড়ালো, উচ্চস্বরে বলল, এই অরু, ব্যাগ গুছিয়ে নে। মোস্তফা সাহেব চোখ বড়সড় করে দাঁড়িয়ে গেলেন, চেঁচিয়ে বললেন, ও ব্যাগ গোছাবে কেন? আমার বউ আমার সাথে যাবে না? মোস্তফা সাহেব বুকে হাত চেপে সোফায় বসে পড়লেন। চোখ বন্ধ করে ওহির সাহেবের উদ্দেশ্যে বললেন, আল্লাহ গো, এই অসভ্য ছেলেকে আমার সামনে থেকে যেতে বলো এক্ষুনি। তন্ময় চলে যেতে পা বাড়ালো। মোস্তফা সাহেব দম নেবার অবস্থায় নেই, তবুও ছেলেকে শুনিয়ে আবারও বললেন, এটা কোনো বিয়ে হলো? এই বিয়ে মানা যায় না। ওরুর রুমে ট্রান্সফার করা হোক, আজ থেকে ওরু নিচের রুমে থাকবে। দয়া, ব্যবস্থা করো। আর তুমি অসভ্য ছেলে, 100 হাত দূরে থাকবে ওর থেকে। বাবা ছেলের মধ্যেই কিসের যুদ্ধ চলছে কেউই বুঝে পেল না। উপস্থিত সবাই অসহায় চোখে দেখে গেল। তন্ময় তোয়াক্কা করল না বাবার কথার, সে উপরে চলে গেল। অরুকে এসে সাবিহা ধরে নিয়ে যাচ্ছে। দীপ্ত চুপচাপ পিছু পিছু গেল তাদের। বুকের ভেতর গুরুম গুরুম করছে, আনন্দে চোখের কোণ ভিজে উঠেছে। চেঁচিয়ে বাড়িঘর মাতিয়ে রাখতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না ভয়ে। সবাই গম্ভীর মুখে আছে, নিশ্চয় দীপ্তর ব্যাগ পিঠের মধ্যস্থান থাপড়ে লাল করে দিবে। ভীতু দীপ্ত বাপ চাচাদের আড়ালে এসে নেচে উঠল। তার দীর্ঘ লাফানোতে ঝাঁকড়া চুলগুলো দুলছে, যেন তারাও খুশিতে নাচছে। বিয়েটা হয়ে গেল? হুম। সত্যি? আমার কথা শোনার মতো মানুষ তো ভাই নয়। ও বিয়েটা সত্যি কি করে নিল? ওয়াই? আমার বিশ্বাস হচ্ছে না। কিছু কি হয়েছে? সাবিহার প্রশ্নের সম্মুখীন হয়ে অরু থমকে গেল। থমথমে গলায় বলল, কি হবে? কিছু একটা কারণ আছে, না হলে আমার ভাই কথা নড়চড় করার মানুষ নয়। বাবাকে কথা দিয়ে সে নিজেই ভাঙবে, এমনটা হতেই পারে না। কুছ তো গড়বড় হে দীপ্ত, কুছ তো। দীপ্তের চোখ মুখে রাজ্যের ঘুম। সে হই হুল্লোড় করে সাবিহার বিছানায় ঘুমিয়ে পড়েছে। সাবিহাও কিছুক্ষণ কথাবার্তা বলে শুয়ে পড়ল। ওরও শুধু বসে রইল। ফজরের আজান দিচ্ছে, তার ঘুম আসছে না। আন মনে তাকিয়ে ভাবতে বসলো। হঠাৎ করে জীবনের মোড় ঘুরে গেল অদ্ভুত ভাবে। ভাবতেই বড্ড অবাক লাগে সে এখন বিবাহিত। তার পছন্দের মানুষ, তার কাছের মানুষ, যাকে একসময় ভাইয়া বলে পিছু ঘুরে বেড়াতো, সে তার স্বামী। ওই অসাধারণ মানুষটা অরুর। ভাবনায় আসতেই খুব ভালো লাগছে। বুকে এক রাশ অনুভূতি ঘুরঘুর করছে, পেট মুচড়ে উঠছে ভেতর থেকে। তবে যতই ভালো লাগা কাজ করুক না কেন, অরু একটু ক্ষিপ্ত তন্ময়ের উপর। সুমিতা বেগম হাঁসফাঁস করছেন। আনোয়ার সাহেব শুধালেন, কি হয়েছে? এই বিয়েটা মানে ভাইয়া খুব করে বলেছিল, এটা কি হয়ে গেল? আনোয়ার সাহেব স্মিত হাসলেন। স্ত্রীকে ইশারা করলেন পাশে আসতে। সুমিতা বেগম আসলেন, আনোয়ার সাহেবের পাশে বসলেন। আনোয়ার সাহেব মোলায়েম সুরে বললেন, আমাদের একটি মাত্র সন্তান, ধরো মেয়েটির বিয়ে দিয়ে দিলাম, চলে গেল শ্বশুর বাড়ি, চোখের সামনে থেকে বহু দূরে।
মাসে একবার, হয়তো বছরে একবার দেখতে পাবো। আমাদেরই বা কে দেখবে তখন? এই যে রাতে হুট করে মেয়েটা চলে আসে, কিভাবে যেন বুঝতে পারে আমার মাথা ব্যথা, বলবে, বাবা মাথাটা একটু মালিশ করে দেই। বাবা, তোমার বুকে কি আবারও যন্ত্রণা করছে? সেবার তোমার ভীষণ জ্বর হলো, আমি সহ ভাইয়া তুফানের কারণে আটকে, বাড়িতে কেউ নেই, সবাই ফিল্ম দেখতে বেরিয়েছে। মেয়েটা একাই তোমাকে দেখবার জন্য বাড়িতে থেকে গেল, সেবা যত্ন করলো। হঠাৎ করে তোমার অবস্থা খারাপ, দিশেহারা মেয়েটা আমার সেই তুফানের মধ্যে ছুটে বেরিয়েছে পাশের ক্লিনিকের ডাক্তার ডাকতে। কি সাংঘাতিক তোমার অবস্থা হয়েছিল! চিন্তায় মেয়েটা দুদিন তোমার সাথেই ছিল, সেবা যত্ন করলো, এক পা নড়লো না তোমার চারপাশে থেকে। সেই আমাদের আদুরের মেয়েটা চলে যাবার পর আমাদের কি হতো? এইভাবে কেই বা দৌড়ে আসতো? মাথা ব্যথা পড়ে থাকলেও কেউ মালিশ করে দিবে বলে দৌড়ে আসতো না। কিন্তু দেখো, আল্লাহ তাআলার কি অশেষ রহমত! পরের বাড়িতে যাবার জন্য জন্ম নেওয়া মেয়েটা সারা জীবন বাবার বাড়িতেই থাকবে, পাশে কাছে, দৈনন্দিনের মতো একসাথেই থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত মেয়েটা চোখের সামনে থাকবে। এটা কি আনন্দের বিষয় নয় সুমিতা? আবার দেখো, তন্ময়কে ছেলের চোখে দেখে আসলাম। আমার দেখা সৃষ্ট ছেলে, কোনো কমতি বা খারাপ দিক নেই তার মাঝে। সেই ছেলে আমার একমাত্র মেয়ের জামাই হয়ে গেল। আমাদের মেয়ের জামাই। সম্পর্ক দুটো, হয়তো এই সম্পর্ক শক্ত করে রাখতে পরিশ্রম করতে হবে। আগের থেকে এখন আরো বেশি কেয়ারফুল হতে হবে। তবে দিন শেষে আপন সম্পর্কগুলো চারিপাশে রয়ে গেল না? সুমিতা বেগম কেঁদে উঠলেন, ভেঙে পড়লেন স্বামীর বুকে, খুব করে কাঁদলেন। কাঁদতে দিলেন তাকে আনোয়ার সাহেব। একসময় শান্ত হলেন সুমিতা বেগম, খুব ধীর স্বরে বললেন, আমাকে একদিন বলেছিলেন আপনি, সেই দিনের অপেক্ষায়, যেদিন আমি নিজেকে আপনাকে সবকিছু খুলে বলবো। আমি আজ বলতে চাই, আপনি শুনবেন? আনোয়ার সাহেব স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বললেন, শুনবো। ছোট থেকে অবহেলিত ছিলাম, বাবা মা সবসময় ভাইয়াদের এগিয়ে রাখতেন। ভাইয়ারা সর্বদাই আমাকে অপছন্দ করতেন। আমি সবসময় তাদের ভালোবাসা পাওয়ার জন্য কাতর হয়ে থাকতাম। তারা আমাকে ভালোভাবে দেখতেনই না। আমার বন্ধু বান্ধবদের ভাইয়াগুলোকে দেখতাম, কত সুন্দর ব্যবহার তাদের, খুনসুটি আদর তাদের চারিপাশে লেপ্টে। সেগুলো দেখে কেঁদে ভাসাতাম, স্বপ্ন দেখতাম আমার ভাইয়া, আমার বাবাও এভাবে আমার মাথায় আদুরে ভাবে হাত রাখবে, মন খুলে কথা বলবে, আমি কেমন আছি জিজ্ঞেস করবে। কিন্তু স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। আপনার সাথে বিয়ে হলো, এই পরিবার, এই পরিবারের মানুষ দেখে মুগ্ধ হয়ে গেলাম। যেখানে আমি বড় হয়েছি সেখান থেকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ, ভিন্ন ব্যবহার পেলাম। প্রথমে এসে ভেবেছিলাম এখানে হয়তো নাটক চলছে, তাই সবাই এমন ভালো ব্যবহার করছে। দিন যেতে থাকলো, আমার ভুল ধারণা ভাঙলো। এই পরিবারের মানুষগুলো আসলেই সত্যিকারের। খেয়াল করলাম বিয়ের পর ভাইয়াদের ব্যবহারের পরিবর্তন এলো, আমাকে গুরুত্ব দিতে শুরু করলো। আমার যে কি আনন্দ হলো আপনাকে বলে বোঝাতে পারবো না। অনাকাঙ্ক্ষিত স্বপ্নগুলো চোখের সামনে পূরণ হতে দেখে দিশেহারা হয়ে পড়লাম। ভাইয়েরা যা বলতো করার চেষ্টা করতাম, টাকা দিলে বলতো দিতাম, অফিসের সম্পর্কে জানতে চাইতো জানাতাম, সত্যিটা চোখের সামনে থাকতেও তা অগ্রাহ্য করলাম। তাদের ভালোবাসা পাওয়ার জন্য অন্ধ হয়ে গেলাম। মেয়েটাকেও তাদের বাড়িতে পাঠানোর জন্য এক পায়ে রাজি ছিলাম। আমি ভালো মা নই, ভালো স্ত্রী নই। আমি অঝরে কাঁদতে থাকা সুমিতা বেগমকে জড়িয়ে বুকে নিলেন আনোয়ার সাহেব। সান্ত্বনা স্বরূপ কপালে ঠোঁট ছোঁয়ালেন। তিনি হেসে বললেন, আমার অপেক্ষার অবসান ঘটেছে। মাফ করবেন আমাকে? তুমি অন্যায় করোনি সুমিতা, আমি তোমাকে অন্যায় করতে দেইনি। ঠিক এইভাবে আগলে রেখেছি, মরার আগ পর্যন্ত আগলে রাখবো। তুমি শুধু পাশে থেকো। বিয়ের বিষয়টি যেমন ঘটেইনি, সকলেই নরমাল।
কোনো রিয়াকশন নেই। সাত সকালে ঘুম থেকে উঠে সবাইকে আগের মতো পেল অরু। ব্রেকফাস্টে খেতে বসে সে ভয়ে ভয়ে মায়ের দিকে তাকালো। সবিতা বেগম গম্ভীর মুখে দুধের গ্লাস এগিয়ে দিলেন নিত্যদিনের মতো। অরু এক টানে খেয়ে নিল সেটা। ভয়ে নাকমুখো কুচকায়নি আজ। পরপর তন্ময় এসে পাশে চেয়ার টেনে বসলো। তৈরি হয়ে এসেছে জনাব, খেয়ে অফিস যাবে বোধহয়। অরু চোরা চোখে তাকেও দেখে নিল। আশ্চর্য, সবাই নর্মাল, শুধু অরু বাদে। কেন সবাই কি ভুলে গেল তাদের বিয়ের কথা? কালই তো বিয়ে করলো তারা। অরু বিবাহিত, ব্যাচেলার নয় আর। এত বড় সত্য কেউই গ্রাহ্য করছে না আর। সবাই কি বিয়েটা ভুলে যেতে চাইছে? তন্ময়ও? ভয়ে অরুর বুক কেঁপে উঠল। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, রান্না বান্নার আয়োজন চলছে, প্রতিবেশীদের আনাগোনা দেখা যাচ্ছে। মূলত আজ সাবিহাকে পাত্রপক্ষ দেখতে আসবে বিকেল দিকে। মোস্তফা সাহেব দুপুরের আগ দিয়ে মেয়ের কক্ষে আসলেন গম্ভীর মুখে। সাবিহা তখন জড়সড় হয়ে বাবার সামনে দাঁড়ালো। মোস্তফা সাহেব চেয়ারে বসলেন, মেয়েকে ইশারা করলেন তার সামনে বসতে। সাবিহা বসল। মোস্তফা সাহেব বললেন, শুনেছ তো তোমার মায়ের থেকে? জি বাবা। তোমার কোনো আপত্তি আছে? সাবিহা চুপ থাকলো। বুকটা ফেটে যাচ্ছে তার। তীব্র যন্ত্রণায় ভেতরটা দাউ দাউ করে চলছে। তবুও মুখ ফুটে সত্যটা বলার সাহস পাচ্ছে না। কিভাবে বলবে, কোন মুখে বলবে? এভাবেই তন্ময়ের বিষয়টি নিয়ে তার বাবা প্রচন্ড অস্বস্তিতে। এখন আবার সে যদি এগুলো বলে। সাবিহা বাবার আদুরে মেয়ে হয়ে সত্যটা প্রকাশ করতে পারল না, আর না পারল না বলতে। মাথা নত করে বসে থাকলো। মোস্তফা সাহেব বললেন, বিয়ে তো করতে হবে, আর কতদিন? আমাকে পিতার দায়িত্বটা পালন করতে দাও মা। মোস্তফা সাহেব মেয়ের মাথায় হাত রাখলেন। কিছুক্ষণ মাথা বুলিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। বাবা যেতেই কান্নায় ভেঙে পড়ল সাবিহা। ফুপিয়ে কেঁদে চলেছে নিঃশব্দে। নিঃশব্দ কান্না কষ্ট হাজার গুণ বাড়িয়ে দেয়। যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে না পারলে সেই কান্নার সমাপ্তি পাওয়া যে বড় মুশকিল। কান্নার এক পর্যায়ে বেশ ক্লান্ত হয়ে পড়ল সাবিহা। ফ্লোরে বসে মাথাটা বিছানায় এলিয়ে দিল। অশ্রুসিক্ত নয়নে সেলফোন হাতে নিল। অয়নের অনেকগুলো মেসেজ এসে আছে। লাস্ট মেসেজটা দেখে সে আবারও ফুপিয়ে উঠেছে। অয়ন একটা লেহেঙ্গার ছবি পাঠিয়েছে, সঙ্গে একটি মেসেজ। মামির সাথে শপিং এ এসেছে সাবিহা। একটা ব্রাইডাল লেহেঙ্গা দেখলাম, আমার সেটা খুব পছন্দ হয়েছে তোমার জন্য। কিনবো বলে প্রাইস জানতে চাইলাম, শুনবে কত? 45,000। আমার কাছে 28,000 আছে। বাবার থেকে চাইলে ব্যাপারটা কেমন না? বিজনেসে প্রফিট করে প্রথমে এই লেহেঙ্গা কিনবো, আমাদের বিয়েতে তুমি এটা পড়বে, কেমন? কান্নায় সাবিহার শ্বাস আটকে যাবার জোগাড়। এই ছেলেটা কি বুঝতে পারছে কোন সিচুয়েশনে আছে তারা? তাদের সামনে সে তো কোনো রাস্তা দেখছে না। তার বাবা এই প্রেম একদম মেনে নিবেন না, কখনো না। ঘন্টা খানেক বাদে অয়নের কল এলো। সাবিহা ঘুমিয়ে পড়েছিল। চোখ বুজে বিছানায় হাতড়ে সেলফোন হাতে নিল। সেভাবেই কল রিসিভ করলো। অয়ন হয়তো বাইরে, যানবাহনের তীব্র শব্দ কানে আসছে। ঘুম পুরো দমে ভেঙে গেল তার। উঠে বসলো, প্রশ্ন করলো, কোথায় তুমি? অয়ন যেন প্রচন্ড বিরক্ত, খুব গম্ভীর স্বরে বলল, পোলাপান জড়ো করছি। কি? কেন? কেন আবার? যে শালা আসছে তোমায় দেখতে, ওর কত বড় কলেজে বুকে, ওটার পোস্টমর্টমে করবো আজ আমি। মাঝরাতায় দোলায় ওয়াশ করে ফেরত পাঠিয়ে দেবো। কার দিকে নজর দিয়েছে হারে টের পাবে। সাবিহা বাক্রুদ্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য নির্বোধে পরিণত হলো। সময় নিয়ে ধমকে উঠল, তুমি এক্ষুনি বাড়িতে আসো, বেয়াদব। অয়ন মুখ ভোতা করে ফেলল। অসহায় সুরে ডাকলো, সাবিহা। আর কোনো কথা নেই আমাদের মধ্যে। কল কেটে গেল। অয়ন অন্ধকার মুখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সৌভিক তখন পোলাপানদের হাতের স্টিক লাঠিগুলো হাতিয়ে দেখছে। ভয় দেখাতে এই সব অস্ত্রতেই হবে নাকি আরো লাগবে ভাবছিল। এমতো অবস্থায় বন্ধুর নেতিয়ে থাকা মুখশ্রী দেখে নড়ে চড়ে উঠল। আন্দাজ সুরে বলল, তুই কি ভাবিকে বলে দিলি? রেগে গেল? তুই কি পাগল? কেন বলতে গেলি? সে এগুলো পছন্দ করবে না, এটাই স্বাভাবিক।
অয়ন সেলফোন পকেটে ঢুকিয়ে হাতের ইশারায় সবাইকে যেতে বলল। ভোতা মুখে পোলাপানগুলো বিদায় হতেই বাইকে চড়ে বসলো। পেছনে সৌফিক উঠে বসলো, ভেবে চিনতে বলল, দোষ, এই দেখাদেখির বিষয়টা কিভাবে থামাবি? আন্টিকে জানাবি? রেগে গেল। আর জানাবো, সে তো পার্থপক্ষ আশা নিয়ে বেশ এক্সাইটেড। দেখলাম নিজের সিগনেচার আইটেমগুলো রান্না করে সাবিয়াদের বাসায় নিয়ে যাচ্ছে। আরে ওদের বাসার সামনে আগুন লাগালে কেমন হয়? নাকি সাবিয়াকে তুলে নিয়ে আসবো, নাকি সোজা সপ্তাহ শ্বশুর আব্বার সামনে যাবো, নাকি? অয়ন বিষণ্ণ অনুভব করছে, কি করবে বুঝতে পারছে না। সে কি ডিরেক্ট কাজই নিয়ে শাহজাহান বাড়ি চলে যাবে? লতা বেগম 40 বয়সের স্বাস্থ্যবতী মহিলা, লম্বা চৌড়া দেহের গড়নের। অয়নের মুখশ্রীর সঙ্গে বড্ড মিল পাওয়া যায়। টানা ভুরু, উঁচু নাক, পাতলা ঠোঁট, গোলাকৃতি চেহারা, এমনকি ভুরুর উপরের ছোট্ট তিলখানা হুবহু অয়নও পেয়েছে। তিনি সবে মাত্র শাহজাহান বাড়ি ঢুকেছেন, দুহাত ভর্তি খাবার। সাবিহাকে দেখতে আসবে, এর থেকে আনন্দের বিষয় যেন পৃথিবীতে দুটো নেই তার কাছে। তিনি নিজের রান্না করা আইটেমসগুলো সোজা ডাইনিং এ রাখলেন। সোফায় বসে প্রতিবেশীদের সঙ্গে আলোচনায় মগ্ন হলেন। তাদের কানাঘুষা গল্পের মাধ্যমে জানতে পারলেন তন্ময় আর অরুর বিয়ের কথা। বিয়ের বিষয়টি একান্তই গোপন, এখনো শাহজাহান পরিবার সরাসরি কাউকে বলেনি এ বিষয়ে। প্রতিবেশী যারা জানে সবটাই কানাকানি ভাবে, সাহস করে সোজা সাপটা যে কেউ শুধাবে তাও পাচ্ছে না। তবে লতা বেগম ভিন্ন, তার আবার শাহজাহান বাড়ির গিন্নিদের সঙ্গে বেশ ভাব। সোজা চলে গেলেন জবেদা বেগমের কাছে, সরাসরি জিজ্ঞেস করবেন বিয়ের বিষয়টি। তার একদম বিশ্বাস হচ্ছে না। এটাকে বিশ্বাস করার মতো বিষয় নাকি? ভদ্র সমাজের বড় বাড়ির দুটো ছেলে মেয়ে কিনা একা একা বিয়ে করে নিল। জবেদা বেগম তখন রান্নায় ব্যস্ত, তাকে সাহায্য করছে মুফতি বেগম। ধীর স্বরে লতা বেগম জিজ্ঞেস করলেন, তন্ময় নাকি অরুকে বিয়ে করে নিয়েছে? এমন প্রশ্নে জবেদা বেগম মুচকি হাসলেন। তিনি কিছু বলবেন এর পূর্বেই মুফতি বেগম মুখ খুললেন। আর বলবেন না, এই বিষয়ে ঝড় তুফান হয়ে গেল বাড়িতে। বিয়েটা গতকাল করেছে কাজী অফিসে গিয়ে। করবে না কেন বলুন? চারপাশ থেকে ছেলেটার উপর যে হারে নজর পড়ছে, আর এদিকে মেয়েটারও রক্ষে নেই। লতা বেগম কিছুই বুঝলেন না। মুফতি বেগমের কথাবার্তা তার মাথার উপর দিয়ে গেল। জবেদা বেগম আঁচলে হাত মুছলেন, চায়ের কাপ লতা বেগমের হাতে দিলেন। দুজন অন্যদিকে হাঁটতে শুরু করলেন। এদিকটায় মানুষজন নেই, নিরিবিলি। চায়ে চুমুক দিচ্ছেন লতা বেগম, প্রত্যাশায় আছেন জবেদা বেগম কিছু বলবেন হয়তো। জবেদা বেগম বললেনও, আপনাকে যে জানাবো তার উপায় ছিল না। ছেলে মেয়ে দুটো না জানিয়ে বিয়ে করে নিয়েছে, এমন বিষয় তো বলার মতো নয়। তা তো অবশ্যই। আমার ছেলেটা অরুর জন্য পাগল, সেই ছোট থেকে। আমরা ভেবে রেখেছিলাম অরু বড় হলে এই বিষয়েই কথা বলবো, কিন্তু ছেলে মানতে নারাজ, না জানিয়েই বিয়ে করে নিল হুট করে। অবশ্য তার দ্বারা এমন কাণ্ড আমরা কেউ প্রত্যাশা করিনি। খুব বুদ্ধিমান ছেলে আমার, সব সময় সবকিছু সামলে নিয়েছে, এখনো সামলাচ্ছে। সে কিভাবে এই কাজ করে বসলো জানা নেই। এখন বিয়েটা তো আর অস্বীকার করা যাবে না। আপনার ভাই এখানে রেগে, তিনি চাচ্ছিলেন না অরু এখনই বিয়ে করে নিক। মেয়েটা এখনো ছোট, ইন্টার পাশ করলো সবে মাত্র। ভাই জিকে বড্ড ভালোবাসেন কিনা, চাচ্ছিলেন আরো সময় নিয়ে ভাববেন। বিয়ে হয়ে ভালোই হয়েছে, আমার তো এখন দুটোকে পাশাপাশি দেখতে ইচ্ছে করছে। নিশ্চয়ই খুব মানিয়েছে। জবেদা বেগম হাসলেন। আসলেই দুটোকে মানিয়েছে। তিনি তো চোখ ফেরাতে পারেন না, কতটা সুন্দর দেখায় ছেলে মেয়ে দুটোকে একত্রে, তা তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। এই তো সকালে অরু তন্ময় একসাথে খেতে বসলো। জবেদা বেগম আর চোখে কতবার যে নজর দিলেন অগণিত। শুধু সে নয়, মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব খাওয়া বাদ দিয়ে বেশ কয়েকবার তাকিয়েছেন। তাদের বিয়ের কথা সকলেই ভুলে বসেছে। এ বিষয়ে আর মন খারাপ করে বসে থাকতে পারল না অরু। বিবেকবান সে এখন সাবিহার চিন্তায় পাগল প্রায়। এই যে সকালে তন্ময় তাকে ধমক দিয়েছিল, ধমক খেয়ে অরু তন্ময়ের উপর আরো ক্ষিপ্ত। তবুও সে নিজের অভিমানী মন এবং ক্ষিপ্ত অনুভূতি একপাশে রেখে তন্ময়ের রুমে
রুমের সামনে হাজির হলো। আজ তন্ময় বাসায়। মোস্তফা সাহেব তাকে অফিস যেতে দেয়নি। সাবিহাকে দেখতে আসবে, বড় ভাই হিসেবে তাকে তো থাকতেই হবে। অরু অল্প খানিক দরজা ঠেলে মাথা ঢোকালো। তন্ময় বিছানায় শুয়ে টেলিভিশন দেখছে। খুব সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে আছে। টেলিভিশন থেকে খবরের শব্দ আসছে। অরু ঢিপ ঢিপ মন নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। ভেতরে যেতে দ্বিধাবোধ করছে মূলত। যাবে নাকি না দ্বিধাজড়িত অরুকে আর চোখে তন্ময় দেখে নিয়েছে। মিনিট 5 হলো, তবুও অরু ভেতরে প্রবেশ করছে না দেখে এবার তন্ময় বলল, চেয়ারে গিয়ে দিব? ভোরকে অরু পড়ে যেতে গিয়ে নিজেকে সামলালো। ওড়নার কোনা দরজায় লেগে আছে, খেয়াল করেনি। কিছুটা যেতেই পেছনে টান খেলো। এই অগোছালো অরুকে তন্ময় এক ধ্যানে দেখছে। খবর থেকে তার নজর সরে গিয়েছে, খানিকক্ষণ হয়েছে। লজ্জিত অরু টেনে টুনে ছুটিয়ে নিল ওড়না। ছিঁড়ে যাবার শব্দও শোনা গেল। লজ্জা কাটিয়ে ধীরে সুস্থে ভেতরে আসলো। মিনমিনে সুরে বলল, আমি তো মাত্রই গেলাম। দেখলাম তো। অরু ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ নিয়ে বলল, আপনি এমন আরামসে কিভাবে শুয়ে আছেন? কেন? আমার আরামসে শুয়ে থাকা বারণ? অরু বিরক্ত সুরে বলল, সাবিহাপু কাছে। তুইও যা, মিলেমিশে রান্না কর গিয়ে। আমি কেন কান্না করবো? আশ্চর্য। মুহূর্তে তন্ময় শোয়া থেকে উঠে বসলো। বিছানা থেকে নেমে অরুর সামনে এলো। লম্বা সে কোমর বেঁকিয়ে অরুর সমান তালে এসে দুই গালে ছোট্ট করে চড় মেরে বসলো। অরুর তুলতুলে গাল দুটো হালকা লাল হয়ে গেল। আকস্মিক চড়ে সে কিং কর্তব্য বিমূঢ়। বড় বড় চোখে তন্ময়ের পানে তাকালো। তন্ময় শুধালো, কান্না করার একজন পেয়েছিস? অরু রেগে মেগে একাকার, নাক ফুলিয়ে বলল, আপনি আপনি রাগান্বিত সে সম্পূর্ণ কথা বলতে পারল না। শব্দ করে চলে গেল। নিস্তব্ধতা কক্ষ জুড়ে। তন্ময় দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, বুকে দুহাত পেঁচিয়ে দরজার দিকে তাকিয়ে। কিছু একটার অপেক্ষায় যেন। মিনিট খানিক পর অরুর ছায়ার দেখা মিলল। ধীরে ধীরে সে পুরোটাই পুনরায় তন্ময়ের রুমের সামনে এসেছে। চিৎকার করে বলল, একটা পাষাণ ভাই আপনি। আপনার ভেতর বিন্দু মাত্র দয়া মায়া কিছুই নেই। তন্ময় গম্ভীর মুখে বলল, সামনে এসে বল। না, এখান থেকেই বলবো। আপনি কিছু কেন করছেন না? হ্যাঁ, ভেতরে আয় বলছি। ভেতরে যাবার সাহস ওরও করল না, বরং আরো দূরে সরে দাঁড়ালো। তন্ময় টেলিভিশন অফ করে দিল। বইয়ের সাইডে গিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেলফ থেকে একটা বই হাতে নিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ওরও পুনরায় দরজার সামনে এলো। তন্ময়ের মনোযোগ না পেয়ে দুপা ভেতরে গেল। গলার স্বর নামিয়ে বলল, সাবিহাপু এই বিয়েটা করতে চায় না। তো অয়ন ভাইয়া কত ভালো, আপুর জন্য পারফেক্ট। চাচুকে তাদের ব্যাপার বলবেন না? তন্ময় বইটা রেখে অরুর সামনে দাঁড়ালো। মনোযোগ দিয়ে দেখছে। তীক্ষ্ণ নজরে নজর মেলাতে পারছে না অরু। সে ঘুরিয়ে ফিরিয়ে অন্য দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে তন্ময় বারান্দার দিকে চলে গেল। অরু ঠাই দাঁড়িয়ে, জিহ্বা কামড়ে তন্ময়ের পিছু পিছু গেল। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তন্ময়, হিমশীতল বাতাস বইছে। ঠান্ডা আবহাওয়া তন্ময়ের দেখা দেখি অরু রেলিং ঘেঁষে দাঁড়ালো। এই ঠান্ডা বাতাসে তার চোখ বুজে আসছে। হঠাৎ পেছন থেকে শ্বাস প্রশ্বাস অনুভব করলো। বিচলিত হয়ে চোখ মেলে তাকালো। তন্ময় পাশে নেই, তার পিছনে ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়েছে। তার দুপাশে রেলিং ধরেছে। তন্ময়ের বাম গালের চাপদারির খোঁচা লাগছে তার ডান গালে। দুরু দুরু কাঁপছে অরুর হাত। তোলপাড় শুরু হয়েছে ভেতরে। গলা শুকিয়ে কাট কাট। তন্ময়ের গলার স্বর নরম এবং নিচু স্তরে। ভাই হিসেবে আমার কর্তব্য আছে বোনকে সহি সালামত এমন কারোর হাতে দেয়া যে তাকে সুখী রাখবে, ভালো রাখবে। আমি চাই ও এমন কাউকে পাক যে ওকে রাজরানী করে রাখবে। আমার বোনকে রাজরানী করতে হলে ওই ব্যক্তিকে আগে রাজা হতে হবে, শক্তিশালী ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। তাই অবশ্যই আমার বোনকে পেতে হলে রাজা হয়ে আসতে হবে আমার সামনে, কেড়ে নিয়ে যেতে হবে আমার সাহায্য ছাড়া। আমি দেখতে চাই অয়ন কতদূর যেতে পারে। এখন তোর মাথায় ঢুকছে আমার কথা?
অরু মাথাটা পাশে ঘোরাতে চাইল, সঙ্গে সঙ্গে চাপ দাড়ির খোঁচা খেলো গালে গভীরভাবে। শব্দ করে উঠল, সরতে চাইল, তবে তন্ময় সরতে দিল না। সেভাবেই দাঁড়িয়ে থাকলো মূর্তির মতো। একসময় অরু, সাবিহা, অয়ন সব ভুলে গেল। পেছনে তন্ময় দাঁড়িয়ে শুধু তাই মগজে রয়ে গেল। ড্রয়িং রুমে তাড়াহুড়োয় পায়ে দৌড়চ্ছে অরু। একবার সুমিতা বেগমের পেছনে লোকাচ্ছে তো আর একবার জয়া বেগমের পেছনে, না হলে মুফতি বেগমের পেছনে। তন্ময় টি শার্ট ট্রাউজার পরে সিঁড়ি বেয়ে নামছে, খুব ধীরে সুস্থে আসছে। তার ডান হাতে নেইল কাটার, শব্দ করছে কাটার দিকে। অরু পুনরায় ভন ভন করে উঠল মাছিদের মতো। হট্টগোলের কারণে আনোয়ার সাহেবও উপস্থিত হলেন। আজ সকলেই বাড়িতে, তাই এই বেসামাল দৃশ্য এক প্রকার সকলের সামনে অনিচ্ছাকৃতভাবে চলে এসেছে। জয়া বেগম বিচলিত অরুকে শক্ত করে ধরলেন, শুধালেন। কি হয়েছে? অরু জবাব দেবার পূর্বেই তার সামনে তন্ময় চলে এসেছে। দৌড়ে আনোয়ার সাহেবের পিছনে চলে গেল অরু। গম্ভীর স্বরে তন্ময় ডাকল, এদিকে আয়। না। আনোয়ার সাহেব হাসছেন বাড়ির বাচ্চাদের বাচ্চামিতে। হেসে কারণ জানতে চাইলেন। ঠিক হয়েছে কি? দীপ্ত শব্দ করে হেসে বলল, চাচ্চু, আজ ওর আপুর নখ কাটা হবে। অরুর বাঁ হাতের নখ সামান্য বড়, খুবই সামান্য, সাদা ফকফকে নখ। অরু প্রত্যেক দিন পরিষ্কার করে রাখে। নেইল পালিশ দিলে দেখতে সুন্দর লাগে কিনা। আশ্চর্যের ব্যাপার হলো সেই নখের কারণে আজ তন্ময়ের ঘাড় জ্বলছে। আসলে তখন তন্ময়ের বাহুতে অরু কই মাছের মতো ছোটাছুটি করতে গিয়ে ঘাড়ে খোঁচা দিয়ে ফেলেছে। তৎক্ষণাৎ জায়গাটা লালচে হয়ে গেল। তন্ময় তখনই নেইল কাটার হাতে নিয়েছে। অরুর নখ কাটবে, অরু দিবে না কাটতে। আনোয়ার সাহেব সরে যেতেই তন্ময় এসে হাত চেপে ধরেছে অরুর। তাকে সোফায় বসিয়ে সে পাশে বসলো। জয়া বেগম হেসে দুপাশে মাথা দোলালেন। পরপর রান্নাঘরে চলে গেলেন। বাকিরাও আর থাকলো না। দীপ্ত সামনে বসে রইল। টানটান উত্তেজনা নিয়ে গভীর ধ্যান মগ্ন হলো তাদের দেখায়। অরু তখনও চোখ মুখ অন্ধকার করে আছে। তন্ময় টানটান করে অরুর আঙ্গুল টেনে ধরেছে। নড়চড় লক্ষ্য করে ধমকে উঠল, নড়বি না, চুপচাপ বস। অরু ভীষণ ব্যস্ত তন্ময়কে দেখল। নিচু স্তর গলায় মিনমিনে সুরে বলল, ধরাধরি করেছে কেন? এখন সব দোষ আমার নখের। তন্ময় যেন কিছুটা আন্দাজ করে নিয়েছে। সে চোখ তুলে তাকালো। অরু চুপসে গেল। তন্ময় খুব ছোট করে বলল, কামড় দিলে সমস্যা নেই, দাঁত কাটবো না। এরপর আর অরু নড়চড় করলো না, থমকে বসে থাকলো। তন্ময় আরামসে নখগুলো কেটে চলে গেল। উত্তরায় একটি নতুন কোম্পানি খোলা হয়েছিল 5 মাস পূর্বে। নতুন কোম্পানি, নামডাক তখনও ওঠেনি। প্রচন্ডভাবে শেয়ার হোল্ডারের প্রয়োজন ছিল। অনেককেই ডাকা হলো। অনেক নামকরা বিজনেসম্যান হাজির হলো। তবে শেয়ারের দাম বেশি। এত দামে শেয়ার কিনবে না জানালো। দিশেহারা কোম্পানির একজন মালিক বাধ্যতামূলক শেয়ারের দাম কমিয়েছেন। অয়ন সেই সময় নিজের সর্বোচ্চ টাকা দিয়ে শেয়ার কিনে রেখেছে। 48 লাখ টাকার শেয়ার একাই কিনে কোম্পানির সব থেকে শেয়ার হোল্ডারের খেতাব অর্জন করে নিল। অনেক বিজনেসম্যান তাকে বাচ্চা, নির্বোধ, মূর্খ বলেছিল। টাকাগুলো নির্ঘাত জলে যাবে বলে বেট লেগেছে একজন। তবে আশ্চর্যজনকভাবে নতুন কোম্পানি তখন তেমন সাড়া না পেলেও 2 মাসের মাথায় সাড়া পেতে লাগলো। জমিনে পড়ে থাকা থেকে উঠে দাঁড়ালো। 5 মাসের মাথায় কোম্পানির শেয়ারের দাম হুড়মুড়িয়ে বেড়ে গেল। এখন অয়নের 48 লাখ টাকার শেয়ারের দাম উঠেছে 3 কোটি প্রায়। ব্যাপারটা মাত্রই জেনেছেন অয়নের বাবা সৈকত সাহেব। সেক্রেটারি শারমিন মাত্রই নিউজ পেপার দেখিয়েছেন তাকে। নিউজ পেপারে বিজনেস রিলেটেড পৃষ্ঠায় ছেলের ছবি সহ হেডলাইন দেখে আহম্মক হয়ে গেলেন। 6 মাস পূর্বে অয়ন হিউজ পরিমাণে টাকা নিয়েছে তার থেকে। বলেছে অফিস খুলবে নিজের। সৈকত সাহেব রেগে যান, ছেলেকে প্রত্যাখ্যান করেন, কিন্তু ছেলে কথা শুনবে না। ওয়াদা দেয় সে 5 গুণ বাড়িয়ে টাকা ফেরত দিবে। বিশ্বাস করেননি সৈকত সাহেব, তবুও বাধ্য হয়ে 40 লাখ টাকা দেন ছেলেকে। এদিকে সেক্রেটারি শারমিনের চাহনিতে বিস্ময় ফোটে। সে অবিশ্বাস্য কণ্ঠে বলল, স্যার, আপনি জানতেন না
তার মানে কি ছোট স্যারের একার চিন্তা ভাবনা এগুলো? সে কিভাবে এত টাকা ইনভেস্ট করার মতো সাহস পেল? 40 লাখ টাকা, যা এখন 2 কোটি। বিশ্বাস করতে পারছি না এখনো। সৈকত সাহেব শুকনো ঠোঁটজোড়া জিহ্বা দ্বারা ভিজালেন। তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না। ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালেন। তার আজকের মিটিংগুলো হোল্ডিং রাখতে বলে বেরিয়ে পড়লেন। মাঝ রাস্তায় ছেলেকে কয়েক কল করলেন। বন্ধ ফোন। বাড়ির সামনাসামনি পৌঁছতেই অয়নের ফোন থেকে কল ব্যাক এলো এবং সৈকত সাহেবকে বলতে না দিয়ে সে বলল, বাবা, তুমি অফিসে নেই কেন? তুই কোথায়? অফিসে নেই, আমি বাড়ির সামনে। তোমার সাথে কথা আছে, আসছি আমি, থাকো। সৈকত সাহেব নরম সুরে বলতে চাইলেন, আয় বাবা। বলতে পারলেন না। ছেলে কল কেটে দিয়েছে, তবুও রাগলেন না। আজ তিনি ছেলেকে নিয়ে গর্ববোধ করছেন। উচ্ছ্বসিত মনে বাড়িতে ঢুকলেন। স্ত্রী নেই, খোঁজ করলেন না স্ত্রীর। সে আরাম করে সোফায় বসে থাকলেন। ছেলের সাথে বিজনেস রিলেটেড কথাবার্তা বলবেন। সেখানে স্ত্রী না থাকলেও চলবে। অয়ন হাওয়ার বেগে এসেছে, 5 মিনিট লাগেনি। তার মানে কতটা সাংঘাতিক মাত্রায় বাইক চালিয়ে এসেছে এই ছেলে, তা বোঝার জন্য আলাদা আর ব্রেইন ব্যবহার করতে হবে না। আরাম ভাব ছেড়ে নড়ে চড়ে বসলেন সোজা হয়ে। অয়ন বাবার সামনে বসেছে। ঘেমে নিয়ে একাকার সে। অস্থির ভঙ্গিতে কয়েকবার হাত ঘড়িতে চোখ বোলালো। সৈকত সাহেব মুগ্ধ নয়নে ছেলেকে দেখে মিষ্টি করে হাসলেন। আজ তিনি ছেলের ক্ষমতা সম্পর্কে জেনেছেন। এই ছেলেই তার বিজনেস উঁচু করে রাখবে। মুখ ভরে শ্বাস নিয়ে মুখ খুললেন। কিছু একটা বলতে চাইলেন, পূর্বেই অয়ন উতলা সুরে বলে উঠল, বাবা, আমি একজনকে পছন্দ করি। সৈকত সাহেবের প্রশস্ত হাসির রেখা স্তব্ধ হয়ে গেল। কয়েকবার পাপড়ি ঝাপটালেন। মুখ খুলবেন পূর্বেই অয়ন বলল, আজ থেকে পার্থপক্ষ দেখতে আসবে, আমি সেটা হতে দেব না। তুমি এক্ষুনি গিয়ে আমার জন্য তার হাত চাইবে। সৈকত সাহেবের থমকে যাওয়া হাসি এবার বিলুপ্ত হওয়ার পথে। তিনি অবিশ্বাস্য নয়নে আবারও মুখ খুলতে চাইলেন। পূর্বেই অয়ন বলে দিল, আমি সাবিহাকে বিয়ে করতে চাই বাবা। তুমি? কি সাবিহা? কোন সাবিহা? পাশের বাড়ির। সৈকত সাহেব আঁতকে উঠলেন আর 1 সেকেন্ডও বিলম্ব না করে বুক চেপে ধরলেন। তার শ্বাস আটকে এসেছে। এতগুলো আনইনভাইটেড অপ্রত্যাশিত তথ্য হজম করতে পারলেন না। সময় যেন পানির গতিতে চলে যায়। চোখের পলকে দুপুর গড়িয়ে বিকেল ঠেকেছে প্রকৃতি। সোনালী আলোয় আলোকিত চারপাশ। সাবিহাকে তৈরি হতে বলে গিয়েছিলেন জবেদা বেগম। সুন্দর করে শাড়ি পরতে বলেছিলেন মূলত। রান্নাঘরের কাজ শেষ করে এসে দেখছেন মেয়ে তার এখনো ফ্লোরে বসে আছে। ঠিক যেভাবে দেখে গিয়েছেন ভ্রুজোড়া কুঁচকে বললেন, কি রে, তৈরি হচ্ছিস না কেন? সাবিহার জবাব নেই। সে একই ভঙ্গিতে বসে। জবেদা বেগম দুপাশে মাথা নাড়ালেন অথিষ্ঠ ভঙ্গিতে। জোর গলায় ডাকলেন, অরু, রুবি, কই তোরা? অরু আর রুবি একত্রেই রয়েছে। দুজন আড়াল হয়ে আছে। কেউই সাবিহাকে তৈরি করতে যেতে চাইছে না। অরু তো কেঁদে নাক লাল করে ফেলেছে। রুবি ব্যস্ত পায়ে রুমে হাঁটা চলা করছে। সে জানত না সাবিহা অয়নের বিষয়টা। সবে জেনেছে। জেনে অবাক হয়েছে ভীষণ। সাবিহাকে ভালোভাবে জানে এবং চেনে। এমন মেয়ে নিজের থেকে ছোট এক ছেলেকে মন দিয়ে বসবে, কেই বা ভাবতে পেরেছিল? 2-1 বার মুখ খুলেছে কিছু বলতে, অবশেষে কিছুই বলতে পারল না। চুপচাপ দেখা ছাড়া কিছুই করার নেই। সাবিহাকে অয়নের সঙ্গে ভেগে যেতে বলতো, তবে সেই ডিসিশন কতটাই ভালো হতো। সে তো তেমন তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা জানে না। নাক কুঁচকে রুবি বলল, সাবিহা আপু কান্না করছে, আমার তার কান্না সহ্য হচ্ছে না। অরু বিষণ্ণ অনুভব করলো। কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছে না।
ওয়াই? এই যে ওরও কষ্টে রসমালাই খেতে পারছে না, বাড়ির আনাজ কানাজ রসমালাইয়ের ঘ্রাণে মোমো করছে, অথচ কষ্টের কারণে একটা পিস মুখে পুরতে পারেনি এখনো অবধি। সেই কষ্টে কান্নার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। জবেদা বেগমের তৃতীয় ডাকে দুজনকে এক প্রকার বাধ্য মেয়েদের মতো যেতে হলো। তাদের ধমকের সুরে আদেশ করলেন জবেদা বেগম। সুন্দরভাবে তৈরি করে দে মেয়েটাকে, চল, আসবে তো লোকজন, তাড়াতাড়ি কর। মাথা দোলালো রুবি। ওরও বিক্ষিপ্ত মনে সাবিহার পাশে বসেছে। সাবিহার এই অবস্থা কি দেখছে না বড় মা, নাকি সে চোখেই দেখে না? জবেদা বেগমের ওপর চরম বিরক্ত ওরও। আচ্ছা, সে কি একটা কল দিবে অয়নকে? বলবে কি খুলে সবকিছু? এই যে সাবিহা সকাল থেকে কিচ্ছুটি খেলো না, আড়াল করে কাঁদলো। কার জন্য? অবশ্যই অয়নের জন্য। এখন সেই অয়নকে জানাতে হবে না বুঝি? ওরও মনে মনে ঠাই করে নিল, আজ সে অয়নকে কল করবে, কিছুক্ষণ পরেই করবে। অয়নকে খুব করে বলবে কিছু করতে। সাবিহা উঠে দাঁড়িয়েছে, চুলগুলো কোনো রকমে হাতে পেঁচিয়ে নিল, পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে এসে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। রুবি চিরুনি নিয়ে ধীরে সাবিহার চুল আঁচড়ে দিতে সাহায্য করছে। ওরও হাতে পেটিকোট আর ব্লাউজ নিয়ে দাঁড়িয়ে। ব্লাউজ কাজ করা, খুব সুন্দর কারচুপির কাজ। এটা জবেদা বেগমের নিজের শাড়ি, মেয়েকে এটাই পরতে বলেছেন। ওরও ব্লাউজ খানা নিচে পরতে নিয়ে থেমে গেল। এমতো অবস্থায় রুমের সামনে হাজির হয়েছেন জবেদা বেগম এবং লতা বেগম। লতা বেগম মূলত সাবিহাকে দেখতে এসেছেন, শাড়িটা তিনিই পরিয়ে দিবেন জানালেন। সাবিহা অস্বস্তি অনুভব করলো, লতা বেগমের পানে বেশ করে তাকালো। বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। কাছ থেকে দেখতে পাওয়া অয়নের চেহারার সঙ্গে ভদ্র মহিলার কি মিল! লতা বেগম এসে সাবিহার মুখ উঁচু করে ধরলেন। দেখি দেখি, মাশাআল্লাহ কি মিষ্টি, পাত্রপক্ষ